নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প বিলাসপুরের যক্ষিণী সংহার। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প বিলাসপুরের যক্ষিণী সংহার। আজ রোববার। গতকাল থেকে ঠান্ডাটা যেন একটু বেশিই পড়েছে। আমি আমার ঘরে লেপ মুড়ি দিয়ে বসে আছি। এই ঠান্ডায় লেপ থেকে বাইরে বেরোতে ইচ্ছেই করছে না। এমন সময় হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। এমন সময় আবার কে এলো রে বাবা? দূর দূর দূর, তুই শান্তিতে বসতেও দেয় না। হ্যাঁ, এই আসছি। আরে কিশোরী, এসো এসো, হ্যাঁ এসো। কাকে এত গালমন্দ করছিলে? আমাকে বুঝি? আরে ভাইয়া, না না, আসলে যা ঠান্ডা পড়েছে তাতে ওই একটু খিটখিটে মেজাজ হয়ে গিয়েছিল আর কি। তুমি বসো। আরে সে না হয় বুঝলাম, তা তারানাথ তান্ত্রিকের খবর কি? আমি এখন তার কথাই ভাবছিলাম। এই কনকনে ঠান্ডার মৌসুমে চা আর সঙ্গে গল্প হলে বেশ হতো। তা এখন গেলেই তো হয়, কি বলো? বুদ্ধিটা মন্দ নয়, দাঁড়াও চট করে তৈরি হয়ে আসি। আচ্ছা যাও, আমি বসছি। কিছুক্ষণ পর আমি আর কিশোরী একসাথে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আজ একটু হাট টান আছে, তাই অন্যবারের মতন তেমন কিছু কিনতে পারিনি। শুধু তারানাথের প্রিয় সিগারেট আর তেলে ভাজার দোকান থেকে কয়েকটা ফুলুরি কিনে নিয়ে হাঁটা দিলাম। পুরনো মটলেনের সেই বাড়িতে গিয়ে পৌঁছাই আমরা। কিশোরী দরজায় টোকা দিতে চারি দরজা খুলল। আমি তাকে জিজ্ঞেস করি, আরে চারিমা, কেমন আছো? বাবা বাড়ি আছেন তো? চারি একটু হেসে বলে, ভালো আছি কাকাবাবু, বাবা ভেতরেই আছেন, আপনারা ভেতরে যান। ভিতরে গিয়ে দেখি তারানাথ বসে আছে আর কি যেন একটা মন্ত্র জপ করছে। আমাদের আগমনে তিনি বলে ওঠেন, আরে এসো এসো, বসো বসো। তা কিশোরী, সব ভালো তো? হ্যাঁ ঠাকুর মশাই, ভালো আছি। আমি আর কিশোরী বসলাম। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা যে এসেছি তা আপনি বুঝলেন কি করে? আমরা তো কোনো শব্দ করিনি। তারানাথ হেসে উত্তর দিল, আরে তোমাদের আমি এতদিন ধরে চিনি, তোমরা এসেছো সেটা বুঝতে পারবো না? তা কখনো হয় নাকি? এভাবে বললে যে হবে না, আসল রহস্যটা বলতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, সব বলবো, আগে তোমরা একটু বসো, জল টল খাও। চারিমা, চারিমা, ও চারিমা। হ্যাঁ বাবা, আসছি, এই নিন জল খান। মা, ওদের জন্য একটু জলযোগের ব্যবস্থা করো দেখি। হ্যাঁ বাবা, নিয়ে আসছি। কাকাবাবু, আপনারা লুচি খাবেন তো? আমি আর কিশোরী একটু বিস্মিত হয়ে বললাম, হ্যাঁ মানে লুচি? হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো না কেন? আমরা তো এই সামান্য ফুলুরি নিয়ে এসেছিলাম আপনার জন্য। যা তোমা, ফুলুরিগুলো থালায় করে নিয়ে আয় তো। চারি ফুলুরিগুলোর সঙ্গে চা নিয়ে আসলো আর আমরা তিনজনে খেতে লাগলাম। খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, আজকে আজকে কিছু আছে? তোমরা আসবে বলে চারিকে বলে রেখেছিলাম লুচি ভাজতে, আর কিছুই নয়। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমরা আসবো? এই হ্যাঁ হ্যাঁ, এবার আপনি বলুন তো। মনে হচ্ছিল। তাহলে আমরা যখন ঢুকলাম তখন আপনি কি করে বুঝলেন? সে তো তোমাদের ঘ্রাণের জন্য। কিন্তু আমরা তো কোনো সুগন্ধি মেখে আসিনি। ঘ্রাণের জন্য আলাদা ওসব আতর টাতর লাগে না। প্রাণীর নিজস্ব একটা ঘ্রাণ থাকে। আচ্ছা, আমাদের গায়ের ঘামের কথা বলছেন কি? হ্যাঁ, ঠিক বলেছ। এ বাবা, আমাদের গা থেকে কি সত্যি খুব বাজে গন্ধ ছাড়ছে? আরে বাবা, ওরকম কিছু নয়। এইটা আপনি শিখলেন কোত্থেকে? সে তো অনেক বড় ঘটনা। আচ্ছা, তাহলে শুরু করুন। বেশ, তাহলে শোনো মন দিয়ে। আমার গুরু তখন এক ঘ্রাণের বিদ্যা শেখাচ্ছিলেন। আমি এবং আমার কিছু সহপাঠীরা এক গভীর জঙ্গলে প্রশিক্ষণ নিচ্ছিলাম। অবশ্য গুরু আমাদের প্রথমে প্রাণীদের ঘ্রাণ কিভাবে নিতে পারবো সেটা শেখাচ্ছিলেন। ঠিক তখনই
আমি এক অন্য গন্ধ পাই। সে কোনো জীবিত প্রাণীর গন্ধ নয়, এক অদ্ভুত ঘ্রাণ। মনে হচ্ছিল এখানে যেন কোনো অশুভ শক্তির ইঙ্গিত রয়েছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না। যখন ওই জঙ্গলে যেতাম তখনই ঠিক এমন মনে হতো। অবশ্য পরবর্তী সময় আর ওই জঙ্গলে যাওয়া হয়নি। প্রশিক্ষণ শেষ করে আমরা যে যার বাড়ি ফিরে যাই। 6 মাস পরে আমি আমার গুরুর বাড়ি যাই। আমি আর গুরুদেব বিকেলে ধ্যান করছিলাম। তখনই একটা লোক হাঁপাতে হাঁপাতে এসে আমাকে ডাকাডাকি করে। আমার ধ্যান ভঙ্গ হয়ে যায়। আমি লোকটাকে জিজ্ঞেস করি, কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? ঠাকুর 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 আমাকে বাঁচান, ঠাকুর আমাকে বাঁচান, ঠাকুর ঠাকুর আমি আমি অমরনাথ চ্যাটার্জি, আমার বাড়ি ওই জঙ্গলের ধারে। আমি লোকটার কথা শুনে অবাক হয়ে ভাবতে লাগলাম, এতদিন যে আমরা জঙ্গলে গিয়ে প্রশিক্ষণ করলাম, কই আমরা তো কোনো বাড়ি দেখতে পাইনি। কি হলো ঠাকুর মশাই, কি ভাবছেন এত? না না, কিছু নয়, তুমি বলো। আমার পরিবার খুব দরিদ্র এবং ছোট। বাড়িতে আমার মা, বউ এবং একটা পাতি হাঁস আছে। আমরা এরকম দরিদ্র ছিলাম না। প্রতিভাবান লোক ছিল আমার পূর্বপুরুষেরা। কিন্তু কিন্তু কি? আমরাও বেশ আনন্দে ছিলাম। একসময় আমার সমস্ত সম্পদ বিলুপ্ত হলেও আমরা স্বাচ্ছন্দ্যে ছিলাম। তবে আমার স্ত্রী মধুবালা একটু লোভী ছিল। সম্পদ বিলুপ্ত হওয়ার পরপরই তার আচরণের পরিবর্তন হয়। প্রায় দিনই ঝগড়া করত। আমি বুঝতে পারতাম সব ঝগড়ার মূল কারণ ওই সম্পদ। তাও আমি কিচ্ছু বলতাম না। ভেবেছিলাম হয়তো মধুবালা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এই ভাবনাটা সম্পূর্ণ ভুল ছিল। আমি যখন অমরনাথের কথা শুনছিলাম, ঠিক তখনই বেরিয়ে এলেন আমার গুরুদেব। তাকে আমি প্রণাম জানালাম। ভদ্রলোকটি নমস্কার করলেন। গুরুদেব আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কে তারানাথ, তৈরি তো? আমার দেয়া প্রশিক্ষণ কেমন তুমি লাভ করেছো, এবার তা দেখার পালা যে। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাহলে কি গুরুদেব অনেক আগেই বুঝতে পেরেছিলেন এসব? আমার চেয়েও অনেক বড় মাপের সাধক তিনি। তাহলে আমার কাছে কেন লোকটা সাহায্য চাইতে এলো? আপাতত কিছুই বুঝতে পারছিলাম না। গুরুদেব লোকটিকে আশ্বাস দিয়ে রওনা দিলেন তীর্থের উদ্দেশ্যে। আমি তাকে বিদায় জানিয়ে লোকটাকে বললাম, পুরো ঘটনাটা আমাকে বলো তো। লোকটা আবার বলা শুরু করলো, এরম ঝগড়া প্রায়শই আমার বাড়িতে লেগে থাকতো। দারিদ্র্যের জন্য আমি বাইরে গিয়ে কাজ করতাম। টাকা নিয়ে যখন ফিরতাম তখন মধুবালা সব টাকা শেষ করে দিত দামি দামি জিনিসপত্র কিনে। একবার যখন এরকম কাজ থেকে বাড়ি ফিরি, তখন জঙ্গলের পাশে আমার বাড়ি দেখে চিনতে পারি না। আমার সেই ভাঙা বাড়ি মিস্ত্রিরা সারাই করছে। যখন আমি তাদের গিয়ে আটকাই, তখন মধুবালা হা হা করে আমাকে বাধা দিয়ে বলে সে নাকি সব খরচা দিচ্ছে। ঘরে ঢুকে দেখি নানা দামি আসবাবপত্র, দামি শাড়ি ও সোনার গহনায় সজ্জিত। অনেক করে জিজ্ঞাসা করে কোনো উত্তর পাইনি সেদিন। খালি হতবাক হয়ে দেখতে থাকি। কিন্তু আমি সেই সম্পদ ভোগ করতে পারছিলাম না। আমি মেনেও নিইনি, তাই নিজের মতো কাজ করতে যেতাম। কিছুদিন পর যখন আমি কাজে আবার বাইরে যাই, তখন হঠাৎই আমার মন আনচান করে। তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। এসে দেখি। বলুন না, তারপর কি দেখলেন সেই ভদ্রলোক? তোমরা তো দেখছি গল্পে একেবারে মজে গেছো হে। কিন্তু অনেক রাত যে হলো। তোমরা যদি এখানে থাকতে তাহলে না হয় বলা যেত, কিন্তু তোমরা যে বাড়ি ফিরবে, তাহলে এক কাজ করো, বুঝলে? আজ রাতটা এখানে বরং থেকেই যাও। কিশোরী আর আমি সম্মতি জানালাম। তখন তারানাথ বললেন, বাহ বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব।
তাহলে আগে খাওয়া দাওয়াটা সারা হোক, তারপর না হয় বাকি গল্প শোনা হবে। আমি আর কিশোরী অন্য এক ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে এবার খেতে গেলাম। চারি আমাদের বসিয়ে আগে জল দিল, তারপর আমাদের তিনজনকে খাবার পরিবেশন করলো। খাবারের ভালোই আয়োজন করেছিল দেখলাম, লুচি, আলুর দম, সঙ্গে আবার রসগোল্লা। খাবারটাও বেশ খাসা রেঁধেছিল চারি। কিশোরী আর আমি তার রান্নার প্রশংসা না করে পারলাম না। জোর করে চারি আমাদের লুচি দিয়েই যাচ্ছে আর আমরা খেয়েই যাচ্ছি। পেট ফুলে ঢোল হয়ে গেছে যেন। খেয়ে উঠে হাত ধুয়ে একটু জোয়ান খেলাম। এই পেটে যা খাবার পড়েছে এটাকে এবার তাড়াতাড়ি হজম করাতে হবে, না হলে যে বাড়ি ফিরতে পারবো না। তারপর আমরা তারানাথের ঘরে ঢুকে বসলাম। আবার তিনি গল্প বলা শুরু করলেন। আমাকে অমরনাথ বলল বাড়ি ফিরে দেখেন তার সেই সারানো বাড়িটা আবার আগের মতো হয়ে গেছে, উল্টে আরো বেশি চুনসুরকি ঝরছে। ভেতরে গিয়ে দেখি সেই নতুন দামি আসবাবপত্র তো দূরের কথা, সেই পুরনো ভাঙা বিছানাও নেই। আমি তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তারপর? আমি এবারেও সব কিছু জানতে চাইলাম, কিন্তু আমার স্ত্রী এবারেও কিছু তেমন বলল না। আমি আর এরপর কাজে বাইরে গেলাম না, ভাবলাম বাড়িতে থাকাটাই ঠিক হবে। কিছুদিন পর আমার মায়ের অস্বাভাবিক মৃত্যুতে আমার স্ত্রী মধুবালা কেমন যেন একটা হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, ক্রমশ ভেঙে পড়ছিলাম। মধুবালা ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছিল। কোনো চিকিৎসকের কোনো ওষুধই সুস্থ করতে পারছিল না তাকে। আপনি তো তন্ত্র সাধনার সঙ্গে সঙ্গে গাছগাছড়ার বিষয়ে ভালো শিক্ষা নিয়েছেন, তাই আপনার কাছে এলাম। হয়তো আপনি আমাকে সাহায্য করতে পারবেন। দয়া করে আপনি চলুন আমার সঙ্গে, আমাকে এই বিপদ থেকে বাঁচান ঠাকুর। বুঝতে পারলাম যতটা সহজ সরল মনে হচ্ছে ব্যাপারটা আদতেও অতটা সোজা নয়। নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে, এসবই ভাবছিলাম। তখনই অমরনাথ বলল, কি হলো ঠাকুর, যাবেন তো আমার সাথে? আমার হ্যাঁ বলায় লোকটার মুখে একটা অদ্ভুত স্বস্তির হাসি ফুটে ওঠে। আমরা বেরিয়ে পড়লাম তার বাড়ির উদ্দেশ্যে। জঙ্গলটা পেরোনোর সাথে সাথে আবার সেই অদ্ভুত ঘ্রাণ আমার নাকে এলো। যেটা প্রশিক্ষণ নেওয়ার সময় পেয়েছিলাম ঠিক সেটাই, কিন্তু এখন আমি দক্ষ হয়ে উঠেছি এসব ব্যাপার বুঝতে। এই ঘ্রাণটা নিশ্চিতভাবে কোনো শক্তিশালী অশুভ শক্তির। অমরনাথের বাড়ির দিকে যতই এগোচ্ছি ঘ্রাণটা যেন আরো তীব্র হয়ে উঠছে। আমার সন্দেহ আরো তীব্র হচ্ছে যে সব কিছুর পেছনে এক অশুভ শক্তির হাত রয়েছে। এই রহস্য একমাত্র মধুবালা দেবী পারেন ভেদ করতে। বাড়িতে ঢুকতেই মনের ভেতর এক অস্বস্তি শুরু হলো। অমরনাথ আমার পা ধুয়ে দিল। ঘরে প্রবেশ করার সময় হঠাৎ একটা কালো বেড়াল আমার রাস্তা কেটে চলে গেল। অদ্ভুত সেই বেড়ালটার চোখের চাহনি, গায়ের রং দেখে মনে হলো কেউ যেন তার গায়ে আলকাতরা ঢেলে দিয়েছে। তার সাথে এটাও মনে হলো এই বেড়ালটাই যেন আমাকে প্রবেশ করতে বাধা দিচ্ছে বারংবার। মা ব্রহ্মময়ী আর মধুসুন্দরী দেবীকে স্মরণ করছি এমন সময় কালো বেড়ালটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমার সন্দেহ তীব্রতর হলো, কিন্তু দুয়ে দুয়ে চার করতে গেলে মধুবালা দেবীর সাথে কথা বলা প্রয়োজন। তবে এটা বুঝতেও বাকি ছিল না যে প্রথমেই যদি এত বাধা সৃষ্টি হয় তবে মধুবালা দেবীর কাছে যাওয়াটা খুব একটা সহজ ব্যাপার হবে না। অমরনাথ আমাকে জল আর মিষ্টি খেতে দিল। আমি জিজ্ঞেস করলাম, মধুবালা দেবীর সাথে কখন দেখা হওয়া সম্ভব? আপনি আগে একটু বিশ্রাম নিন ঠাকুর মশাই, তারপর না হয় নিয়ে যাব আমার স্ত্রীর কাছে। আমাকে এক্ষুনি নিয়ে চলো, বিশ্রাম পরেও নেওয়া যাবে। অমরনাথ আমাকে তার স্ত্রীর কাছে নিয়ে গেল। দেখলাম মধুবালা দেবী কাত হয়ে বিছানায় শুয়ে আছেন। চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। চোখ মেলে তাকানোর বা কথা বলার শক্তিও যেন অবশিষ্ট নেই তার।
প্রশ্ন করার আগে মধুবালা দেবীর মাথায় এক মন্ত্রপুত তিলক লাগিয়ে দিলাম, আর তারই সাথে একটা পাতা বেটে খাইয়ে দিলাম। তাতে তিনি একটু চোখ মেলে তাকালেন, আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলেন। আমি তার পাশে বসে বললাম, মা, তুমি এখন বিশ্রাম নাও, আমি পরে আবার আসবো। এই বলে ঘর থেকে আমি বেরিয়ে গেলাম। আমার পিছু নিয়ে অমরনাথও বাইরে আসে। বাইরে এসে আমাকে জিজ্ঞেস করে, কি বুঝলেন ঠাকুরমশাই? এখনো তো তেমন পর্যবেক্ষণ করাই হয়নি, আর একটু দেখি, তারপর না হয় বলবো। এমনভাবেই সারা দিনটা কেটে যায়। রাতে খাওয়া দাওয়ার সামান্য আয়োজন করে খেয়ে দে সবাই যে যার মতো ঘুমোতে চলে যায়। আমিও অবশ্য সেই দিনটা জেগে থাকিনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ভোরবেলায় খুব বাজে একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। খুব পিপাসা পাচ্ছিল। উঠে দেখলাম জলের পাত্রে জল নেই। তৃষ্ণা মেটাতে আমি জলের খোঁজে ঘর থেকে বেরোলাম। রান্নাঘরে জল সংগ্রহ করতে গিয়ে কানে এলো এক গানের গলা। কেউ যেন গানের রেওয়াজ করছে। মনে মনে ভাবলাম, এখন এই সময় কে গান গাইছে? গানের গলাটা বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম, তাই আস্তে আস্তে আমি বাইরের দিকে বেরোলাম। বাইরে গিয়ে দেখি শিউলি গাছে অনেক শিউলি ফুল ফুটেছে। অন্ধকার কাটিয়ে ভোরের আলো গাছে এসে পড়েছে। আর একটু এগিয়ে গিয়ে দেখি এক বালিকা শিউলি ফুল ছিঁড়ে তা ঝুড়িতে রাখছে আর সঙ্গে মিষ্টি মধুর গান গাইছে। বালিকার মুখ দেখতে পেলাম না, খালি দেখলাম ঘন কালো চুল। মেয়েটার গা থেকে এক অদ্ভুত সুন্দর গন্ধ আসছে। সূর্যদেব তখন আস্তে আস্তে প্রকট হচ্ছেন। কিছু জিজ্ঞাসা করার আগেই নিমেষে মেয়েটা আলো আঁধারির সঙ্গে অদৃশ্য হয়ে যায়। তৎক্ষণাৎ সেই অদ্ভুত ঘ্রাণটা আবার নাকে এসে ধাক্কা মারে। বুঝতে পারি এই অশুভ শক্তি আর কেউ না, আমি যাকে এক্ষুনি দেখলাম সেই। আর কিছু না ভেবে জলপান করে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে নিয়মিত কাজগুলো সেরে জলযোগ করে আবার মধুবালা দেবীর ঘরে গিয়ে ঢুকলাম। মন্ত্রপুত কিছু তাবিজ তার হাতে বেঁধে দিলাম। অমরনাথকে বললাম, এখনই একটা যজ্ঞ করতে হবে, কিছু জিনিস লাগবে আমার। ফর্দ অনুযায়ী সব কিছু সে এনে দিল। কাঠ, ঘি, 3 রঙের আবির আর আরো বেশ কিছু উপকরণ। পুরো বাড়িটার একটু শুদ্ধিকরণ করার জন্য এই যজ্ঞের আয়োজন। কারণ বাড়ি অশুদ্ধ থাকলে মধুবালাকে সুস্থ করা কষ্টকর, আর সে সুস্থ হয়ে না উঠলে এই অশুভের হাত থেকে মুক্তিও সম্ভব নয়। প্রায় 2 ঘন্টা ধরে ঈশান কোণে মুখ করে যজ্ঞ করলাম। যজ্ঞের সেই বিভূতি মধুবালার মাথায় দিয়ে যজ্ঞের আগুনের তাপ দিলাম। কিছু সময়ের মধ্যেই আকস্মিকভাবে মধুবালা অনেকটা সুস্থ হয়ে উঠল। অমরনাথ আমাকে অনেক ধন্যবাদ জানালো। আসলে সাধাসিধে মানুষ তো, তাই হয়তো বুঝতে পারেনি যে বিপদ এখনো আছে। ব্যাস, ওই নির্দিষ্ট সময়ের জন্য বিপদের ছায়া বাড়ি থেকে সরে গেছে। আমি এবার মধুবালাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করলাম, মা, তোমার নাম কি? মধুবালা চ্যাটার্জি। স্বামীর নাম কি? আগে অমরনাথ চ্যাটার্জি। বুঝতে পারলাম মধুবালার পুরোপুরি জ্ঞান এসেছে। তাই সময় নষ্ট না করেই আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? না মানে। মধুবালাকে তোতলাতে দেখে আমি বললাম, সব খুলে বলো, না হলে যে তোমাদের বাঁচাতে পারবো না মা। সমস্ত ঘটনা তোমার স্বামী আমাকে বলেছে, এবার তুমি একটু আসল ঘটনাটা বলো তো, ঠিক কি হয়েছিল? কিছু মাস আগে আমি
ভোরবেলায় ফুল তুলতে ওই শিউলি ফুলের বাগানে যাই। প্রতিদিনের মতোই আমি আমার সংসারের দারিদ্রতা নিয়ে বিরক্তি প্রকাশ করতে করতে ফুল তুলছিলাম। এমন সময় এক মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। আমি বিস্মিত হয়ে তাকিয়ে থাকলাম, কিন্তু তার মুখ দেখতে পেলাম না, শুধু ঘন কালো চুলের ঢল। মেয়েটি ফুল তুলতে তুলতে সামনের দিকে এগিয়ে যায়, আর আমিও পিছন পিছন এগোতে থাকি। এক অদ্ভুত আকর্ষণ কাজ করছিল, আর মেয়েটির শরীর থেকে একটা না সুন্দর মিষ্টি ঘ্রাণ ছাড়ছিল। মেয়েটা এগোতে এগোতে আমাকে জিজ্ঞেস করে, সমস্যার সমাধান পেতে চাও, ধনী হতে চাও, বিলাসবহুল জীবন চাও? আমি হতবাক হয়ে খালি শুনে যাই। সে আরো বলে, তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে, কিন্তু কিন্তু কি? আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। মধুবালা চুপ করে যায়। আমি এতটা শুনে তাকে থামিয়ে প্রশ্ন করি, কি শর্ত রেখেছিল? আমার প্রশ্ন করায় সে কেমন যেন অস্থির হয়ে যায়, ঘাবড়ে গিয়ে তোতলাতে থাকে। বলে, কই না তো, আমাকে তো কোনো শর্ত বলেনি। আমি বুঝতে পারছিলাম যে কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে, কিন্তু আমি আর কথা না বাড়িয়ে বললাম, তারপর কি হলো? আমি লোভে পড়ে মেয়েটাকে বললাম, ঠিক আছে। বাড়ি ফিরে দেখলাম বাড়ির ভেতর অনেক সোনাদানা, ধন সম্পদে ভর্তি। তারপরে আমি একে একে দামি জিনিস কিনতে শুরু করি। বাড়ি সরাই, দিনগুলো বেশ ভালোই কাটছিল। তুমি জানো ওই মেয়েটাকে? আমি কি করে জানবো? আমি পরিষ্কার বুঝলাম মধুবালা কিছু লুকোচ্ছে, সব জেনেও মিথ্যে বলছে। তার কপালে পড়া একটা ভাঁজ আমার সন্দেহ আরো বাড়িয়ে তুলল। আর জোর করলাম না, কারণ বুঝতে পারছিলাম যে আর জিজ্ঞেস করে লাভ নেই। কিন্তু কিছু বলার আগেই মধুবালা এক অদ্ভুত আচরণ করতে লাগলো। কিন্তু সবটা সত্যি সে বলছে না, এখনো কিছু একটা আড়াল হয়ে আছে। মধুবালার শরীর আবার খারাপ হওয়ায় আমি অমরনাথকে বললাম, তোমার স্ত্রীকে নিয়ে ঘরে যাও। দুপুরের খাওয়া সেরে আমরা যে যার নিজের ঘরে বিশ্রাম করতে চলে গেলাম। কিন্তু আমার মনে শান্তি নেই, এমন আনচান করছে। কি একটা যেন আছে যেটা আমি কিছুতেই খুঁজে বার করতে পারছি না। অস্থির অস্থির লাগছে। আমি শান্তিতে বসতেও পারছি না, খালি হাঁসফাঁস করছি। মনে মনে ভাবলাম, না, আর বসে থাকলে চলবে না। এই জট আমাকে ছাড়াতেই হবে। আমার প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারে ওই শিউলি ফুলের বাগান। অপেক্ষা শুধু রাত হওয়ার। বিকেলবেলায় অমরনাথ এসে আমাকে জিজ্ঞেস করে তার স্ত্রীর ব্যাপারে। আমি আমার মনের সংশয় তখন খুলে বললাম অমরনাথকে। সে বলল, ঠাকুর, আমারও ঠিক বিশ্বাস হচ্ছে না মধুবালার উপর। তোমার এমন মনোভাবের কারণ? ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার মন ঠিক মানতে চাইছে না। কিছুতে একটা ব্যাপার আছে। আর যখন মধুবালার শরীর খারাপ করাতে আমি ওকে ঘরে নিয়ে গেলাম, ঘরে নিয়ে যেতেই আমাকে বলল, এসব যাকে তাকে বাড়িতে এনেছো কেন? আমি অবাক হয়ে খালি দেখলাম কিভাবে মধুবালা আমাকে কথা শোনাচ্ছিল। তুমি চিন্তা করো না অমরনাথ, আমি দেখছি ব্যাপারটা। সাধ্যমতো চেষ্টা করব তোমার এই বিপদ কাটানোর। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো ঠাকুর, তা সত্যি আমি জানি না। ধন্যবাদের কোনো দরকার নেই। আমার কাজই যে মানুষের সেবা করা, বিপদে তার পাশে এসে দাঁড়ানো। সেই মুহূর্তে অমরনাথ আমার ঘর থেকে বেরিয়ে যায়। আমি বিছানায় বসে ভাবতে থাকি কি করা যায়। তারপর মাথায় এলো, রাতে শিউলি বাগানে যাওয়ার আগে যদি অশুভ শক্তির ব্যাখ্যা জানা যায় তাহলে বেশ সুবিধে হয়। তাই অমরনাথকে ডাক পাঠাই আর কিছু জিনিস এনে দিতে বলি।
কথা অনুযায়ী অমরনাথ মধুবালা দেবীর চুল, ছেঁড়া শাড়ির টুকরো আর অবশিষ্ট সেই পাওয়া সোনার টুকরো নিয়ে আসে। আমি আসলে সেগুলোর সাহায্যে এক যজ্ঞের মাধ্যমে জানতে চাইছিলাম ওই অশুভ শক্তির আসল রূপ। সামনে একটা খাতা আর কলম নিয়ে বসে যজ্ঞ শুরু করি। যেহেতু এই যজ্ঞ চলাকালীন আমার কোনো জ্ঞান থাকবে না এবং যজ্ঞ শেষ হওয়ার পরে আমি সব ভুলে যাব, তাই একটা খাতা আর একটা কলম নিয়ে বসেছি। যাই দেখব তাই লিখে নিতে পারবো। আমার সামনে বসে আছে অমরনাথ। কিছুক্ষণ পর আমি চোখ খুলে খাতায় দেখি যে আমি ঠিক কি লিখেছি। কিরূপ অশুভ শক্তি ঠাকুর? এই প্রশ্নে আমি যেন আবার ফিরে এলাম বাস্তব দুনিয়ায়। কারণ বাইরে কিছু বুঝতে না দিলেও ভেতর ভেতর নামটা দেখে আমার মনে তোলপাড় শুরু হয়েছে। কি হলো ঠাকুর? বলুন বলুন আমাকে। ওই বাচ্চা মেয়েটি মানে? যক্ষিণী। ওই বাচ্চা মেয়েটাই আসলে যক্ষিণী, যে এই সব ঘটনার মূলে। আগেকার সময় ব্রাহ্মণ ছেলেদের এক গুহায় জবার মালা পরিয়ে ছেড়ে দেওয়া হতো। সেই গুহায় খাওয়ার তো দূরের কথা, আলো বাতাসও পাওয়া যেত না। পরে সেই সব ব্রাহ্মণ বালকের আত্মাদের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হতো। এদের যক্ষ বলা হয়, শুনেছ নিশ্চয়ই। এই নারীরূপী আর নারীরূপী যক্ষদের বলা হয় যক্ষিণী। এরা খুব শক্তিশালী অশুভ শক্তি। এদের কাছে কুবেরের থেকেও বেশি সম্পদ থাকে। আমি এবার অমরনাথকে সব ঘটনা বলতে শুরু করলাম। আমার কথা শুনে অমরনাথ ভয় পেয়ে গেল। আমি আশ্বাস দিলাম যে ভয় পাওয়ার কিছু নেই। তারপর অমরনাথ নিজের কাজে চলে গেল। রাতে খাবার খেয়ে সবাই যে যার মতো নিজের ঘরে চলে গেলাম। এদিকে আমি অপেক্ষা করছি রাত 12টা বাজার। ঠিক রাত 12টা বেজে গেলে আমি গায়ে একটা চাদর জড়িয়ে শিউলি বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে বেরোতেই দেখি কুচকুচে অন্ধকার, এক ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। আর সেই ঘ্রাণটা আবার পাওয়া যাচ্ছে। একটু এগোতেই অনুভব করলাম ঘ্রাণটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। চারিদিক দেখতে দেখতে এগোতে থাকলাম। মাঝে মধ্যেই ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আবার কখনো কখনো পাওয়া যাচ্ছে না। বুঝতেই পারছিলাম এই ঘ্রাণ সেই যক্ষিণীর। যখন সে আমার কাছাকাছি আসছে তখন আমি তার ঘ্রাণ পাচ্ছি। হঠাৎ একটা কথা মাথায় এলো। আচ্ছা, আমি তো এই ঘ্রাণ আগেই পেতাম, তাহলে কি এই যক্ষিণী অনেক আগেই আমাকে কিছু বলতে চেয়েছিল? এসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা ঝোড়ো ঠান্ডা হাওয়া বয়ে যায়। আমি তখন তীক্ষ্ণ উচ্চস্বরে বলি, কে তুমি? তোমার পরিচয় বলো। কেন এমন নিষ্পাপ মানুষদের বিরক্ত করছো? কি চাও তুমি? কোনো উত্তর নেই। আমি আবার চিৎকার করে উঠলাম, তোমার পরিচয় বলো। তখন কানে একটা গা ছমছমে হাড় হিম করা কণ্ঠস্বর এলো। তুই তো সব জানিস, আবার জিজ্ঞেস করছিস যে? তুই কি করে জানলি? আমি না চাইলে তুই কখনো আমার সন্ধান পেতিস না। আমাকে সব খুলে বল। কেন ওই দুটো নিরীহ মানুষকে তুই বিরক্ত করছিস? খুলে বল। নিরীহ? হ্যাঁ, নিরীহ? কিচ্ছু জানিস না তুই, কিচ্ছু না। তুই না বললে কি করে জানবো? মধুবালা দেবী তো কিছু একটা লুকোচ্ছেন। ওই মধুবালা লোভী। হ্যাঁ হ্যাঁ, বিশাল লোভী একটা মহিলা। ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। কেন?
কেন, সে কি করেছে? জানতে চাস তো সব কিছু? বলবো, আমি সব বলবো। শিউলি বাগানের শেষে এক বিশাল বট গাছ আছে। বট গাছের কাছে দাঁড়িয়ে যদি কেউ আমার নাম নেয় তাহলে এক গুহা উন্মুক্ত হয়। ওই গুহায় আছে তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর। যক্ষিণীর কথা অনুযায়ী আমি হাঁটতে হাঁটতে বটগাছের কাছে যাই। তারপর যক্ষিণী বলে চেঁচিয়ে উঠতেই এক গুহা উন্মুক্ত হয়। গুহার ভেতরে পা রাখতেই একটা আলোর ছটা দেখতে পাই। ওই আলোর দিকেই আমি এগোতে থাকি। কিছুটা এগিয়ে গিয়ে দেখি এক অদ্ভুত চোখ ধাঁধানো দৃশ্য। আমি দেখি চারদিকে বিভিন্ন মূল্যবান রত্নে ভর্তি সেই গুহাটা। এমনকি গুহার গায়ে আটকে আছে বড় বড় হিরে, মানিক, বস্তা বস্তা মূল্যবান রত্ন, সোনার বিভিন্ন দ্রব্য। আমি আবার তীক্ষ্ণ উচ্চস্বরে বলি, আমি তো এত সোনা, মানিক, এত ধনসম্পদ দেখতে চাইনি। আমি আমার প্রশ্নের উত্তর চাই। সেই গা ছমছমে আওয়াজ ভেসে এলো আমার কানের কাছে। বলবো, সব বলবো। ওই মধুবালা এক বিশাল ধূর্ত লোভী নারী। আমাকে ঠকিয়েছে। আমি ওকে ছাড়বো না, মেরে ফেলবো। হ্যাঁ, মেরে ফেলবো। কি করেছে মধুবালা? বল আমাকে। তোর প্রতি অন্যায় করলে আমি নিশ্চয়ই মধুবালার শাস্তির ব্যবস্থা করব। জানি, তাই তোকেই তো সব বলছি। শোন তাহলে। মধুবালা প্রথম থেকে যা তোকে বলেছে সেগুলো সত্য হলেও পরে সমস্ত মিথ্যে কথা। আমি ওকে একটা শর্ত দিয়েছিলাম আর মধুবালা তাতে রাজি হয়ে গেছিল। কেমন শর্ত? আমি মধুবালাকে বলেছিলাম এই ধন সম্পদ পেতে গেলে আমাকে একটা জীবন্ত মানুষ দিতে হবে। মধুবালা আমার এই শর্ত মেনে নিয়েছিল। সে আমাকে প্রতিজ্ঞা করেছিল এই ধন সম্পদ লাভের পর যে পূর্ণিমা আসবে সেই পূর্ণিমায় আমাকে নিজের বাড়িতে আহ্বান করে এক মানুষ উপহার করবে। কিন্তু আমি তাকে বলে দিয়েছিলাম যে গুহাতে যতবার প্রবেশ করবে ততবার আমাকে একটা মানুষ ভেট দিতে হবে। মধুবালা সমস্ত শর্তে রাজি হয়ে এই গুহা থেকে অনেক ধন সম্পদ নিয়ে যায় আর শর্তানুযায়ী এক পূর্ণিমাতে নিজের শাশুড়িকে সমর্পণ করে। আমি সেদিন বুঝতে পেরেছিলাম এই নারী কতটা লোভী, নিষ্ঠুর। তারপর কিছুদিন কেটে যায়। মধুবালা এত খরচা করেছিল যে ওই ধন সম্পদ প্রায় ফুরিয়ে এসেছিল এই অল্প কিছুদিনেই। এক রাতে চুপি চুপি মধুবালা আবার এই গুহায় প্রবেশ করে। আমি সতর্ক করেছিলাম, কিন্তু ওই লোভী স্বার্থান্বেষী মহিলা তা শুনল না। শুধু একদিন নয়, প্রায় দিনই সেই গুহা থেকে ধন সম্পদ নিয়ে যেতে লাগলো। আমি বলেছিলাম যতবার গুহায় প্রবেশ করবি ততগুলো মানুষ পূর্ণিমাতে সমর্পণ করতে হবে। দেখতে দেখতে চলে এলো এই পূর্ণিমার রাত। শর্তানুযায়ী গভীর রাতে আমি মধুবালার বাড়িতে গেলাম, কিন্তু ওই ধুরন্ধর মহিলা আমার জন্য জাল বিছিয়ে রেখেছিল। আমি বুঝতে পারিনি আমার থালায় খেয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে মধুবালা। এক তন্ত্র সাধককে নিয়ে এসে আমাকে বন্দি করে জঙ্গলের এক গাছে। এবার তুই বল, আমার সাথে অন্যায় করেনি ওই মধুবালা? তাহলে তুই মুক্ত হলি কি করে? মুক্তি হওয়ার একটাই মাত্র উপায় ছিল। যে কাজটায় আমি বন্দী ছিলাম
সেই গাছের নিচে যদি কোনো সৎ সাধক বসে বিশ্রাম নেয়, তাহলেই আমি মুক্ত হতে পারতাম। কে সেই মহান পুরুষ? তুই চিনিস তাকে ভালো করে, তোরই গুরু। আমি যক্ষিণীর কথা শুনে একটু অবাক হলেও বুঝতে পারলাম কেন সেদিন গুরু অমরনাথকে আশ্বাস দিয়েছিলেন। এর মানে গুরুদেব সবটাই আগে টের পেয়েছিলেন। কি রে তারানাথ, কি ভাবছিস এত? তুই তাহলে অমন অবস্থা করেছিলিস কেন? আমি মুক্ত হই আমার বদলা নেওয়া শুরু করেছি। ওদের বংশ আমি ছাড়খাড় করে দেব, সব ধ্বংস করে দেব, সব। এই বলে সেই কণ্ঠ চুপ করে গেল, আর তৎক্ষণাৎ আমাকে যেন কেউ একজন ধাক্কা দিল। টাল সামলাতে না পেরে আমি পড়ে গেলাম। মাথাটা পাথরে পড়ে একটু কেটে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর যখন চেতনা এলো, চোখ খুলে দেখি আমি অমরনাথের ঘরের বিছানায়। ভোরের আলো তখন সবে ফুটেছে। আমি ভাবলাম হয়তো আমার সত্যি চোখ লেগে গিয়েছিল আর আমি ঘুমিয়ে পড়েছি। এতক্ষণ হয়তো স্বপ্ন দেখছিলাম। কিন্তু মুখ ধুয়ে আয়নায় নিজের মুখ দেখে বিস্মিত হলাম। আমার মাথায় সেই কাটা দাগটা আছে। মানে ওটা স্বপ্ন ছিল না, ওটা বাস্তব ছিল। এইসব কথা অমরনাথকে খুলে বললে হয়তো বিশ্বাস করবে না, বরং মধুবালা দেবী সতর্ক হয়ে যাবে। আর মধুবালা দেবী যদি আবার কোনো ভুল কাজ করেন, তাহলে যক্ষিণী মধুবালা সহ অমরনাথকেও মেরে ফেলবে। যাই হয়ে যাক না কেন, আমার ধর্ম মানুষের প্রাণ বাঁচানো, আর সেটা করতে হলে আমাকে যক্ষিণীর প্রতি অন্যায়ের যোগ্য একটা বিচার করে মধুবালাকে শাস্তি দিতে হবে। কিন্তু প্রথমে তাকে দিয়ে সমস্ত সত্য স্বীকার করাতে হবে। আমি মধুবালা দেবীর ঘরে প্রবেশ করি। সেখানে অমরনাথ বসে খবরের কাগজ পড়ছিল। আমাকে দেখে সে প্রণাম জানায়, কিন্তু মধুবালা দেবীর কোনো নড়াচড়া নেই। আমাকে দেখে প্রণাম জানানো তো দূরের কথা, কোনো কথাই বলছেন না। আমি এসব দেখে বিস্মিত হয়ে যাচ্ছি, কিন্তু আমাকে কিছু একটা করতেই হবে, নইলে মধুবালা দেবীর এই অহংকার চূর্ণ হবে না। আর এই অহংকারই যে পতনের মূল। মধুবালা দেবী ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, তোমার শাশুড়ি কিভাবে মারা গিয়েছিলেন? প্রশ্নটা করায় মধুবালা দেবী দাঁড়িয়ে পড়লেন। মুখ যেন শুকিয়ে এলো আর ঘামতে লাগলো। এরম অবস্থা দেখে আমি আবার জিজ্ঞেস করলাম, কি হলো মা, এত ঘামছো কেন? প্রচন্ড গরম লাগছে বুঝি? আমার এমন প্রশ্ন করায় সে আরো ভয় পেয়ে গেল, হকচকিয়ে গেল, তুতলে তুতলে উত্তর দিল, ওই ইয়ে মানে আমি তো ঠিক জানি না। ঘুম থেকে উঠে মায়ের ঘরে গিয়ে দেখি মা আর বেঁচে নেই। তুমি সত্যিই জানো না যে তোমার শাশুড়ি কিভাবে মারা গেছেন? আজব লোক তো আপনি, বলছি তো জানি না। বুঝলাম। আচ্ছা জানো তো যক্ষিণী কি? কি বলছি, তোমার কি জানা আছে যক্ষিণী কি? না না তো, কখনো শুনিনি তো। তুমি চাইলে দেখাতে পারবো, দেখবে? মানে? তোমার বাড়ির এই শিউলি ফুলের বাগানের কাছেই আছে একটা যক্ষিণী, দেখবে মা? ওগো ওগো, তুমি দেখছো? আমি বলতাম না এই সাধক ঠগ, না হলে কি এই কথা বলে? তুমি ভুল জানো, এখানে এক যক্ষিণী উপস্থিত রয়েছে। না না না, এ অসম্ভব। যক্ষিণীকে আমি নিজের হাতেই বন্দি। হ্যাঁ, কিন্তু সে এখন মুক্ত। বলেই সে হঠাৎ মুখ চাপা দিল। অমরনাথ আমাদের কথোপকথন শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো ঠাকুর? আমি যে কিছু বুঝতে পারছি না। তোমার মায়ের মৃত্যুর পেছনে তোমার স্ত্রীর হাত রয়েছে অমরনাথ। কি আমি ঠিক বলছি তো মা?
ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোমার কি একটু লজ্জা নেই? কি করে পারলে এমন কাজ করতে? তোমার একবারও বিবেকে বাঁধলো না? লোভটাই বড় হলো তোমার কাছে। ছি ছি। কিন্তু যক্ষিণী যে তোমাদের ছাড়বে না। তোমার স্ত্রী অনেক ধনসম্পদ নিয়ে এসেছিল, আর যক্ষিণীকে বন্দি করে রেখে তার প্রতি যথেষ্ট অন্যায় করেছে। এর প্রতিশোধ তো সে নিয়েই ছাড়বে। এই শুনে মধুবালা আমার পায়ে পড়ে কাকুতি মিনতি করতে লাগলো। আমাদের বাঁচান ঠাকুর মশাই, আমার যে বড় ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। আমি মধুবালাকে আশ্বাস দিলেও জানি না কতটা কি করতে পারবো, কিন্তু অমরনাথ ভীষণভাবে ভেঙে পড়েছে। আমি তাকে বোঝালাম যে যা হয়ে গেছে তা তো আর পাল্টানো যাবে না, তার চেয়ে বরং তার স্ত্রীকে বাঁচানোর কথা ভাবতে হবে। ঠিক আছে, কিন্তু তারপর ওকে আমি আর আমার চোখের সামনে দেখতে চাই না। মাথা ঠান্ডা করো অমরনাথ। আচ্ছা মা, তোমার কি মনে আছে মোট কতবার ওই গুহায় প্রবেশ করেছিলে? প্রায় 5 থেকে 6 বার। আচ্ছা, ধনসম্পদ ছাড়া ওখান থেকে আর কিছু নিয়েছো? না ঠাকুর মশাই, ধন সম্পদ ছাড়া আর তো কিছু নিয়ে আসেনি। মনে করে বলো। অন্য কিছু মনে পড়ছে না, কিন্তু এক অদ্ভুত জিনিস। অদ্ভুত জিনিস মানে? ঠিক করে বলো। মানে ওই গুহা থেকে সোনার দ্রব্য তুলে আনার সময় ভুলবশত এক কালো রঙের কয়েন নিয়ে চলে আসি। সেটা তোমার কাছে আছে? হ্যাঁ, দাঁড়া নিয়ে আসছি। তারপর মধুবালা সেই কালো কয়েন নিয়ে এসে আমায় দেখায়। কয়েনটা ভারী অদ্ভুত দেখতে, ছোট্ট ছোট্ট করে কিছু যেন একটা লেখা আছে। আমি যেই না লেখা পড়তে গেছি, মধুবালা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিরে তান্ত্রিক, তোর এত বড় সাহস, তুই এদের সাহায্য করবি? তোকে আমি সব বলেছি, ভেবেছিলাম তুই আমার সাহায্য করবি, কিন্তু না, তুই যে এখন আমার সর্বনাশ করছিস। আমি বুঝতে পারি যে মধুবালার ওপর যক্ষিণী ভর করেছে। এখন কোনো ছোট ভুল করলেই এই অশুভ শক্তি মধুবালাকে মেরে ফেলবে। তাই শান্ত মাথায় যক্ষিণীকে বোঝাতে হবে। আমি যক্ষিণীর উদ্দেশ্যে বললাম, তুই শান্ত হ। আমাকে তুই ভুল বুঝছিস। আমি তোর প্রতি করা অন্যায়ের যথার্থ বিচার করব। আমার উপর বিশ্বাস রাখ। যক্ষিণীর বশে থাকা মধুবালা নিজের দেহ উল্টে এক বিকট রূপ নিচ্ছে আর নিজেকে সমানে আঘাত করছে। এমনভাবে চলতে থাকলে যে মধুবালার প্রাণ চলে যাবে। তাই আমি আবার বললাম, মধুবালাকে যদি তুই মেরে দিস, তাহলে তোর প্রতি অন্যায়ের বিচার হবে তো? একটু ভেবে দেখ। আমি বলছি তুই ছেড়ে দে মধুবালাকে, ওর শাস্তির ব্যবস্থা আমি করব। আমার কথায় যক্ষিণী শান্ত হয়। আমি এবার জিজ্ঞেস করলাম, কি চাস মধুবালার কাছ থেকে? তুই যা চাইবি মধুবালা দেবী তাই দেবে, খালি প্রাণ ভিক্ষাটুকু দিয়ে দে। ঠিক আছে, একটাই শর্তে আমি প্রাণ ভিক্ষা দিতে পারি। যদি আগামী পূর্ণিমাতে ওই গুহায় 6টি ছাগল সহ মধুবালার 1 বিন্দু রক্ত আর ওই কালো কয়েন দিয়ে আসিস, তাহলে আমি ছেড়ে দিতে পারি। এই বলে যক্ষিণী মধুবালার শরীর ছেড়ে দেয় আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অমরনাথ তার চেতনা ফেরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই জ্ঞান ফেরে না। আমি তখন বললাম, এটা কোনো স্বাভাবিক অজ্ঞান নয়, তাই এমনভাবে হবে না। অশুভ শক্তি ছেড়েছে, তাই অন্যভাবে চেতনা ফেরাতে হবে। তখন আমি অমরনাথকে গঙ্গা জল আর তুলসী পাতা নিয়ে আসতে বললাম। আমি একটা মন্ত্র বলে সেই গঙ্গা জল মধুবালার মুখে ছিটিয়ে দিলাম, আর তুলসী পাতার রস
জলের সাথে পান করিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে আসায় আমি তাকে সব ঘটনা খুলে বললাম। আপাতত সেই দিনের জন্য আমরা বিপদ থেকে বেঁচে যাই। আগামীকাল পূর্ণিমা, তাই অমরনাথকে বললাম, যক্ষিণীকে শান্ত করতে গেলে অবশ্যই আগামীকাল ওই জিনিসগুলো গুহায় রাখতে হবে। আমার কাজ শেষ, আমি তাহলে বাড়ি ফিরি। আমার এমন বলায় মধুবালা আমাকে কিছুদিন থাকার অনুরোধ করে। যদি আবার কোনো বিপদ হয় ওই গুহায় জিনিসগুলো রাখতে গিয়ে। এসব ভেবে আমি তার অনুরোধের মান রাখতে সেই দিনটা থেকে যাই এবং পূর্ণিমার দিন পর্যন্ত থেকে তারপর দিন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই। ঈশ্বরের কৃপায় গুহায় জিনিসগুলো রেখে ভালোভাবে ফিরে আসে অমরনাথ। আমিও তার পরের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় মধুবালা আমাকে প্রণাম করে এবং কিছু খাবার পুঁটলিতে বেঁধে দেয়। তারপরে আবার তাদের বাড়ি ঘুরতে আসার কথাও বলে। তখন সে একেবারে অন্য মানুষ। সেই লোভী মানুষটা বদলে গিয়ে একজন দয়ালু মমতা সম্পন্ন মানুষ সৃষ্টি হয়েছে। জীবনের এত বড় একটা বিপদ আস্ত গোটা একটা মানুষকে পুরোপুরি পরিণত করে দিল। আমি মধুবালা এবং অমরনাথকে আশীর্বাদ করে ওখান থেকে বেরিয়ে আসি। দীর্ঘ পথ অতিক্রম করে আমি আমার বাড়িতে ফিরে আসি। আচ্ছা, তার মানে এই ছিল যক্ষিণী সংহার, তাই তো ঠাকুরমশাই? যক্ষিণীটা কিন্তু অন্য পিশাচদের মতো দুষ্টু নয়, বেশ ভালো, কি বলো? সেটা কিন্তু ঠিক বলেছো। কি সুন্দর সহজে মেনে নিল সবটা। আমি দেখলাম আমরা এই নিয়ে আলোচনা করেই যাচ্ছি, কিন্তু তারানাথ কিছুই বলছেন না। তিনি এক খেয়ালে বসে আছেন চেয়ারে, কি যেন একটা ভাবছেন। তাই আমি নিজে থেকেই তারানাথকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কি হলো, কিছু ভাবছেন? আমার এমন বলাতে তারানাথ একটু হকচকিয়ে গেল। কিছু যেন একটা ভাবছিল। সেই অন্যমনস্কতা কাটিয়ে আমাকে বলল, যা দেখা যায় তা সব সময় সত্যি নয়, আবার যা দেখা যায় না সব ক্ষেত্রে তাও মিথ্যে নয়। মানে ঠিক বুঝলাম না ঠাকুরমশাই। মানে সব সময় চোখে যেটা দেখা যায় সেটাই যে সত্যি হবে এমনটা নাও হতে পারে। কি বলতে চাইছেন ঠাকুরমশাই? তোমরা যে বড্ড সরল সহজ মানুষ, তোমাদের মনটা জটিল নয়, তাই এত সোজা চোখে সহজেই সবটা মেনে নিলে। কেন এমন বলছেন কেন? গল্পটা তো শেষ, নতুন বোঝার মতো আর তো কিছুই নেই। আরে আরে হাসছেন কেন আপনি? এখন যে সবে অধ্যায় শুরু। এই কথা শুনে আমি আর কিশোরী হতভম্ব হয়েছে। বাকি গল্প শোনার কথা বলতে তারানাথ আবার বলেন, এ যে অনেক বড় গল্প, রাত শেষ হয়ে যাবে। এর চেয়ে বরং তোমরা যখন এখানে আছো তাহলে ঘুমোতে যাও, কাল সকালে না হয় শুনবে। আমি আর কিশোরী কিছুতেই রাজি হচ্ছিলাম না, কিন্তু ইতিমধ্যেই 1টা বেজে গেছে। তাই আমরা আর ঠাকুরমশাইয়ের ঘুমে বিঘ্ন করাতে চাইলাম না। যতই যাই হোক, লোকটার তো বয়স বাড়ছে। তাই সেদিনকার জন্য আমরা নিজেদের ঘরে চলে এলাম। চেষ্টা করলাম শুয়ে পড়তে, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না। ওদিকে দেখছি কিশোরীও যেন এপাশ ওপাশ করছে। তাই আমি কিশোরীকে বললাম, আজ আর অস্থির হয়ে লাভ নেই, তার চেয়ে বরং ঘুমিয়েই পড়ো, কাল ভোরে উঠে গল্প শোনা যাবে। তারপর আমি আর কিশোরী পাশ ফিরে শুলাম। কিছুক্ষণের মধ্যে নিদ্রা দেবী সহায় হলেন আমাদের। ভোর ভোর উঠে মুখ ধুয়ে বারান্দায় বেরিয়ে দেখি তারানাথ ব্যায়াম করছেন। আমাদের দেখে উনি বললেন, এসো বসো, ঘুম হয়েছে তো ভালো করে? এই প্রশ্নের উত্তরে আমরা দুজনেই মাথা নেড়ে সম্মতি জানি। আমি গল্পের কথা বলতেই যাব, এমন সময় তারানাথ বললেন, আর বলতে হবে না, বলছি।
আচ্ছা কিশোরী, তুমি বলো তো, গাছের সুন্দর হাওয়া পাচ্ছ? পাচ্ছি তো, যা খুব আরামদায়ক, মনটাকে একেবারে ভরিয়ে দেয়। বাবা, বেশ। আচ্ছা, তা এই হাওয়া যেটা পাচ্ছ সেটা দেখতে পাচ্ছ? না, তা সম্ভব কি করে? এবার বুঝতে পারলে তো আগের দিন আমি কি বলার চেষ্টা করছিলাম? আমাদের ভুল ভাবনা ছিল যে বিপদ কেটে গেছে। আমার বাড়ি ফেরার পর তা আমরা বুঝতে পারি এখনো সমাপ্তি ঘটেনি কিশোরী, বরং অধ্যায় সবে শুরু হয়েছে। আমি শান্তিতে বাড়ি ফিরলাম। আমি, অমরনাথ বা মধুবালা কেউই বুঝতে পারিনি যে সংকট আবার ঘুরে আসতে পারে। আমি আসার কিছুদিন পর মধুবালা অন্তঃসত্ত্বা হয়। আমি কিছুই জানতাম না। কিছুদিন পর অমরনাথ আমার বাড়ি আসে। আমি আমার বাড়ির দালানে বসে কিছু একটা করছিলাম। চোখ খুলতে দেখি অমরনাথ সামনে দাঁড়িয়ে আছে। একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অমরনাথ, তুমি এখানে? এসো এসো এসো। একটা দরকারে এসেছি ঠাকুর। কিন্তু আমার ঠিকানা পেলে কোত্থেকে? সে ঠিক জোগাড় করেছি, তবে আমি অমরনাথের মুখ দেখে বুঝতে পারলাম অমরনাথ কোনো সমস্যায় রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে অমরনাথ? এত চিন্তিত লাগছে কেন? আমি বাবা হতে চলেছি ঠাকুর মশাই। মধুবালা মা হতে চলেছে। বাহ, সে তো খুব ভালো খবর। কিন্তু কিন্তু কি? এই অবস্থায় মধুবালার শরীর যে একদম ভালো নেই, যার জন্য আমি খুব চিন্তিত ঠাকুর। কি হয়েছে? আপনি আসার কিছুদিনের মধ্যেই আমরা এই খুশির সংবাদ পাই। আমরা আবার খুশিতে আনন্দে মেতে উঠি। কিন্তু তারপরে মধুবালার খুব শরীর খারাপ করে, অদ্ভুত আচরণ করছে। ব্যাপারটা আমার একদমই ঠিক লাগছে না। আর এখন মধুবালা আরো দুর্বল হয়ে পড়েছে। এমনভাবে চলতে থাকলে যে আমাদের হবু বাচ্চাকে আমরা হারিয়ে ফেলবো। কিছু একটা করুন ঠাকুর, কিছু একটা করুন। সবটা শুনে ভারী চিন্তিত হয়ে পড়লাম। তাই সময় নষ্ট না করে আমরা অমরনাথের বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। রাস্তায় আসার সময় ভাবি যে কি হতে পারে, কিন্তু কিছুতেই কিছু মাথায় আসে না। আমরা অমরনাথের বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে ভেতরে প্রবেশ করি। পৌঁছতে বেশ সন্ধে হয়ে যায়, তাই আগে মধুবালা দেবীর সাথে দেখা না করে একটু চা পান করি। অবশ্য মধুবালা দেবী তখন ঘুমোচ্ছিলেন, তাই আর বিরক্ত করিনি। চা পান করে এমনি বাড়ির চারপাশটা পায়চারি করলাম। কিছু খারাপ তো অনুভব হলো না, দিব্যি সব ঠিকঠাক আছে। আর একটু বিকেল গড়াতেই অমরনাথ আমাকে নিয়ে মধুবালা দেবীর ঘরে নিয়ে যায়। আমি ঘরে ঢুকে দেখি মধুবালা শুয়ে আছে। আমি তার পাশে গিয়ে বসে তার হাতের ধমনীর ওঠা নামা ভালোভাবে লক্ষ্য করলাম। বিশেষ কিছু চোখে পড়ল না, সবই তো ঠিক আছে। বাড়ি বা শরীর কোনোটাতেই কোনো সমস্যা নেই। কিছু বুঝলেন যে কি হয়েছে? না, তেমন কিছুই তো বুঝছি না। বড় অসহায় হয়ে কথাটা বললাম। আমার এমন মনোভাব কখনো হয়নি, কিন্তু এবারে নিজেকে বড়ই নিরুপায় মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতেই মনে একটা প্রশ্ন জাগলো, ওই গুহা সত্যি করেই বন্ধ হয়ে গেছে নাকি? বাবা, চা নিয়ে এসেছি সকলের জন্য। হ্যাঁ মা, ভালো করেছিস। আমি তো গল্প বলতে বলতে ভুলেই গেছি। এই দিকটা দে দে দে, ওদের চা দে। এই, তোমরা চা নাও। ক্ষমা করবেন কাকাবাবু, আপনাদের গল্প শোনার মাঝে বিঘ্ন দিলাম। মধুবালার শরীর খারাপের কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ পায়চারি করতে করতে আমার চোখে পড়ে বারান্দার এক কোণে সেই কালো কয়েনটা পড়ে আছে। এটা এখানে পড়ে থাকার একমাত্র কারণ হলো যক্ষিণী এই বাড়িতে এখনো উপস্থিত, আর ঠিক এই কারণেই সে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে কি আবার ওই গুহা থেকে সোনা দানা নিয়ে আসা হয়েছে? আমি আমার প্রশ্নের উত্তর জানতে তৎক্ষণাৎ অমরনাথ আর মধুবালার ঘরে যাই। কিছু বলবেন ঠাকুর? তোমরা কি ওই গুহা থেকে আবার ধনসম্পদ এনেছিলে?
আমার এরূপ প্রশ্নে অমরনাথ ও মধুবালা দুজনেই অবাক হয়ে যায়। আমি আর ওদের মিথ্যে আশ্বাস দিলাম না, সত্যিটাই বললাম। যতদূর সম্ভব ওই যক্ষিণী এখনোই বাড়ি ছেড়ে যায়নি। মায়ের শরীর খারাপের মূলে হয়তো সে আছে। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। এই বলে আমি ওদের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে আসি, আর এই সমস্ত নিয়েই চিন্তা ভাবনা করতে থাকি। কিছুক্ষণ পর এক কাজের লোক আমাকে জল খাবার দিয়ে যায়। ওই কাজের লোকটার শরীর থেকে একটা অদ্ভুত ঘ্রাণ আসছিল, যা আমি খুব ভালো করেই চিনি। হঠাৎ আমার মাথায় এলো, আমি তো সব খুঁটিয়ে দেখলাম, কিন্তু এই কাজের মেয়েটাকে তো খেয়ালই করা হয়নি। আর তাছাড়া ভালো বোধও হচ্ছে না এই মেয়েকে নিয়ে। আমি অমরনাথকে ডেকে পাঠাই। আমি চেয়ারে বসে ভাবছিলাম, তখন অমরনাথ এসে বলল, ডাকছিলেন ঠাকুর? হ্যাঁ, বসো। বলুন। তোমাদের এই কাজের মেয়েটা কতদিন ধরে এখানে আছে? মধুবালা তো এখন কাজ করতে পারবে না, তাই ওকে কাজে নিলাম। কেন, কি হয়েছে? কোনো কিছু কি ভুল করেছে মেয়েটা? দাঁড়ান, আমি তাহলে ডাকছি। না না না, ডাকতে হবে না। কিন্তু তুমি আমাকে একটু ভালো করে বলো তো, কোত্থেকে পেলে এই কাজের মেয়েটাকে? না মানে, একদিন আমি কাজে যাচ্ছিলাম, তো এই মেয়েটা সবার কাছে গিয়ে গিয়ে ভিক্ষা চাইছিল। আমার কাছে এসে কাজের ভিক্ষা চাই, বলে যে বাড়ির সব কাজ করে দিতে পারবে। অনেকদিন কিছু খাইনি, বাড়িতে অসুস্থ বাবা মা আছে, এখন নাকি কাজের খুব প্রয়োজন। আমিও ভাবলাম মধুবালা মা হতে চলেছে, বাড়ির এত কাজ করাটা ঠিক হবে না, তাই আমি মেয়েটাকে কাজের লোক হিসেবে রেখে নিই। কিন্তু কেন ঠাকুর, এত কিছু জিজ্ঞাসা করলেন কেন? না, তেমন কিছু না, দেখিনি তো মেয়েটাকে, তাই। মনে কোনো আশঙ্কা হলে বলুন ঠাকুর, কিছু লুকাবেন না। আমি এখন এই পরিস্থিতিতে আর কিছু বলতে চাইলাম না। আগে নিজে ঠিক করে জানতে হবে। বিনা দোষে তো কারুর নামে কিছু বলা ঠিক নয়। সারাটা দিন খাওয়া দাওয়া বিশ্রাম নিয়েই কেটে যায়, কোনো খুঁত পেলাম না। রাতে খাবার খেয়ে যে যার ঘরে ঘুমোতে চলে যাই। আমিও আমার ঘরেই যাচ্ছিলাম, তখন চোখে পড়ল ওই কাজের মেয়েটা নিজের ঘরে যাচ্ছে। আমি মেয়েটার দিকে দেখছি, সেটা সে লক্ষ্য করে আমার দিকে তাকায়। মেয়েটা ঘুমটা দিয়ে নিজের মুখ চেপে রেখেছে, খালি দুটো চোখ দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর! আমি আর কিছু না বলে সোজা ঘরে চলে গেলাম। তারপর মনে পড়ল, মেয়েটা তো রাতের খাবার খেলো না। তাই আমি বিছানা থেকে উঠে নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি খাবার তো রাখা আছে, তার মানে মেয়েটা সত্যি কিছু খায়নি। তাই আমি মেয়েটার ঘরের দিকে এগিয়ে যাই। যত এগোচ্ছি যেন এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ। ঘরের সামনে গিয়ে দেখি দরজা পুরোপুরি বন্ধ নেই, ঘর পুরো অন্ধকার হয়ে আছে। আমি একটু ভালো করে দেখতে গিয়ে দেখি এক কোণে মেয়েটা যেন কি করছে। আরো ভালো করে দেখতে গিয়ে দেখি একটা ভয়ানক কাণ্ড। হঠাৎ বুকটা কেঁপে ওঠে আমার। আমি দেখি ওই কাজের মেয়েটা বীভৎসভাবে নিজের ধারালো নখ দিয়ে একটা খরগোশের চামড়া ছিঁড়ে কাঁচা মাংস খাচ্ছে। সারা জায়গায় রক্ত পড়ে আছে। এসব দেখে আমার গা গুলিয়ে ওঠে, বমি পায়। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারি না, নিজের ঘরে এসে একটু স্বস্তি বোধ করি। এবার আমার আর কোনো কিছু বুঝতে বাকি নেই, কাল সকালে সবটা বলতে হবে। এই ভেবে আমি কোনোভাবে ঘুমোনোর চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ব্যায়াম করতে বসি। ব্যায়াম শেষ হওয়ার পরে অমরনাথ ওই কাজের মেয়েটাকে ডাকে আর আমায় চা দিতে বলে। অমরনাথ আমাকে নিজের ঘরে নিয়ে যায়। মধুবালা দেবী আমাকে দেখে প্রণাম জানায়। আমি তা সম্বোধন জানি, আবার জিজ্ঞাসা করলাম, মা, এখন তোমার শরীর কেমন আছে? এখন অনেকটাই ভালো আছি। আচ্ছা, বেশ বেশ।
সব আপনার কৃপায় ঠাকুরমশাই। সবই তো ব্রহ্মময়ী ঠিক করেন মা, তাকেই ধন্যবাদ জানাও। এই বলতে বলতে দেখি ওই কাজের মেয়েটা আমার আর অমরনাথের জন্য চা আর মধুবালা দেবীর জন্য দুধ নিয়ে ঢুকছে। অমরনাথ আর আমাকে চা দিয়ে মেয়েটা মধুবালা দেবীকে দুধের গ্লাসটা দেয়। যখন তিনি দুধটা খেতে যান, আমি তাড়াতাড়ি গিয়ে সেই দুধের গ্লাসটা ফেলে দিই। আমার এহেন আচরণে অমরনাথ আর মধুবালা দুজনেই অবাক হয়ে যায়। কিন্তু আমি বা কি করব? আমি তো জেনে গেছি ওই মেয়েটা সাধারণ কোনো মানুষ নয়, অন্য আর এক অশুভ শক্তি। এতদিন ধরে মধুবালার অসুস্থ হয়ে থাকার পেছনে রয়েছে এরকম খাবার। নিশ্চয়ই এই মেয়েটা খাবারে উল্টোপাল্টা কিছু মিশিয়ে খাওয়াচ্ছে আর ক্রমশ মধুবালার গর্ভে পালিত শিশুটার ক্ষতি করে যাচ্ছে। কি হলো ঠাকুরমশাই? অমনভাবে গ্লাসটা ফেলে দিলেন কেন? এবার বলুন তো আপনি কি হয়েছে? আমরা যে কিছুই বুঝতে পারছি না। তোমাদের এই কাজের লোক যে কোনো সাধারণ মানুষ নয়, ও এক অশুভ শক্তি, আর এর জন্যই মধুবালা অসুস্থ। অশুভ শক্তি? এটা কি করে সম্ভব? দুজনে আমাকে প্রশ্ন করছে আর আমি দেখছি ওই মেয়েটা চুপচাপ একটা একটা করে ভাঙা কাচের টুকরোগুলো তুলছে। গতকাল যা দেখেছি সেগুলো আমি মধুবালা আর ওই মেয়েটার উপস্থিতিতেই অমরনাথকে বলি, কিন্তু তাও ওই মেয়েটা আস্তে আস্তে ওই কাঁচের টুকরো তুলতে থাকে। সেই নিশ্চুপ পরিবেশেও যেন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। অমরনাথ আর মধুবালা ঠিক বুঝতে পারছিল না আমার কথাগুলো, প্রায় বিশ্বাসও করতে পারছিল না। তাই আমি এক মন্ত্র বলে মন্ত্রপুত ছাই মেয়েটার দিকে ছুঁড়ে দিতেই মেয়েটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তখন ওরা বুঝতে পারে যে মেয়েটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমি তখন মেয়েটার সাজে সজ্জিত আসল অশুভ শক্তির উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বললাম, কে তুই? কে তুই? এখানে কেন এসেছিস? কি চাই তোর? আমার যা চাই সেটা আমি ঠিক নিয়ে যাব। কি চাই তোর? কে তুই? নিজের পরিচয় দে, নইলে আমি ভস্ম করে দেব তোকে। আমাকে ভস্ম করবি? এত বড় সাহস তোর? দেখবি দেখবি, বল তাহলে কে তুই? বল, না হলে ভালো হবে না। বলবো না, আমি আমার পরিচিতি বলবো না। বুঝতেই পেরেছি, সোজা হাতে ঘি বেরোবে না, আঙুলটা তাহলে বাঁকাতে হবে। ওম রিং ক্রিং রিং নমঃ শিবায়। এই বলে এক মন্ত্রপুত ভস্ম এবং গঙ্গা জল আমি চারিদিকে ছিটিয়ে দিই এবং একটা অদ্ভুত চিৎকার শুনতে পাই। আমি আরও কিছু মন্ত্র জপ করার পরেই আমার সামনে প্রকট হয় সেই অশুভ শক্তি। তার আসল রূপ যা দেখে আমরা সকলেই বিস্মিত। যক্ষিণী? হ্যাঁ, আমি। যা চেয়েছিলে সবই তো দিয়েছি, তারপর আবার এসেছো কেন? তোর ওই বাচ্চার জন্য। মানে? তোদের মানুষদের যেমন মাছের ডিম খেতে ভালো লাগে, আমারও তেমন তোদের মানুষের ডিম খেতে খুব ভালো লাগে। তোর বাচ্চাকে আমি মেরে খাবো। কেন এমন করছো? আমার বাচ্চাকে ছেড়ে দাও, দয়া করো। না, তোর এই পাপের ফল তোর বাচ্চা পাবে। মধুবালা যা করেছিল তার সম্পূর্ণ ভুল করেছিল, কিন্তু তার প্রায়শ্চিত্ত করে নিয়েছে। আর তাছাড়া অন্য কারোর দোষের ভাগীদার এই নিষ্পাপ শিশুটা হতে পারে না। তাই অন্তত আমি থাকতে এই অঘটন ঘটতে দেব না। শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যা, নইলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। ভুলে যাস না, আমি সর্ব অশুভ শক্তির রানী। শেষ করে দেব তোদের। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, জয় কিন্তু সত্য আর শুভ শক্তিরই হয়। আমাকে শেষ করার শক্তি যে আর কারণ নেই,
এই বলে যক্ষিণীর ছায়া অদৃশ্য হয়ে যায়। মধুবালা খুবই ভয় পেয়ে যায়। তখন আমি আশ্বাস দিয়ে তাকে বলি, গতবার আমরা এই অশুভ শক্তিকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবারে পরাস্ত করব যাতে আর কখনো এই শক্তি ফিরে না আসে। আর তার জন্য যা করার আমি করব, শুধু তোমাদের সহযোগিতাটা একান্ত প্রয়োজন। মধুবালা আর অমরনাথ দুজনেই সম্মতি জানায়। কিন্তু আমরা কিভাবে সাহায্য করব? আমি তোমার হাতের রেখা দেখেছি মা। তোমার হবু সন্তানের অনেক শক্তি হবে, সে দৈব কৃপায় জন্মাবে। কিন্তু তার সাথে যক্ষিণী সংহারের সূত্র কি? অনেক কিছু সূত্র আছে মা। সূত্র আছে বলেই তো যক্ষিণী তোমার সন্তানকে মারতে চায়। শুধু মানুষের ডিম খেতে ভালোবাসে এই জন্য নয়, আসলে যক্ষিণী জানে তাকে পরাস্ত করতে পারে তোমার ওই হবু সন্তান। কিন্তু কি করে? তোমার ছেলের জন্ম এক শুভ লগ্নে। সম্পূর্ণ কথা বলবো তার আগেই হঠাৎ ঝড় ওঠে। এত তোলপাড় করা ঝড় যেন আমাকে আটকাচ্ছিল সত্যিটা বলতে। তখন আমার কানে ভেসে এলো গা ছমছমে যক্ষিণীর কণ্ঠস্বর। তোকে বলতে দেব না, ভবিষ্যৎ তুই বলবি না। কেউ আমাকে শেষ করতে পারবে না। কেউ আসলে আগে আমি তাকে শেষ করে দেব। আমি বুঝলাম যে কাউকে কিছু বললে হবে না, গোপনেই আমাকে মার তার সন্তানকে রক্ষা করতে হবে। আমি চুপ করে গেলে কিছু সময়ের মধ্যে ঝড় থেমে যায়। আমি এসব ব্যাপারে ভাবতে থাকি, তখন মধুবালা জিজ্ঞেস করে, কি বলছিলেন ঠাকুরমশাই, বলুন। না থাক, আজ পরে একদিন বলবো। আমি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে বিছানায় বসলাম। মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। এত জটিলতার মোকাবিলা আগে কখনো করতে হয়নি। কাউকে কিছু বলতেও পারছি না, আর এই সংকট থেকে উদ্ধার করতেও পারছি না। আমি আর রাতে কিছু খেলাম না, ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আমার গলা শুকিয়ে পিপাসায় ঘুম ভেঙে যায়। জলের জগ থেকে জল খেয়ে আবার বিছানায় বসে চিন্তা করি। মনে মনে মা ব্রহ্মময়ীকে ডাকতে থাকি, মাকে পথ দেখাতে বলি। হে মা, আমি যে বড় দুর্বল হয়ে পড়ছি। আমার মনোবল ভেঙে পড়ছে। পথ দেখাও মা, তোমার এই নিষ্পাপ শিশুকে যেন আমি বাঁচাতে পারি। মা, সহায় হও, সাহায্য করো মা। সেই মাঝরাতেই আমি মাকে মনে করতে থাকি। মাথায় আসে সেই কালো কয়েনের কথা। সেই কালো কয়েনটাতে তো কিছু লেখা ছিল। মধুবালা দেবীর সন্তান পরাস্ত করতে পারে যক্ষিণীকে, কিন্তু সেই সন্তানকে তো জন্মাতেই দেবে না যক্ষিণী। তার মানে সকলের প্রাণ রক্ষার জন্য অন্য কোনো উপায় বের করতে হবে। ওই কালো কয়েনটা আমাকে খুঁজে বের করতে হবে। কোথায় যেন বেশ রেখেছিলাম, ঠিক মনেও পড়ছে না। এরপর আমি সেই কালো কয়েনটা খুঁজতে শুরু করি, কিন্তু কিছুতেই খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা বিকট চিৎকার আমার কানে আসে। কি রে তান্ত্রিক, কি খুঁজছিস? ভাবি না, পেতে দেব না আমি, বুঝলি? কথাগুলো শুনে বুঝতে পারলাম এই কয়েন একমাত্র সেই কাজের মেয়ের ছদ্মবেশে থাকা যক্ষিণীর ঘরেই থাকতে পারে। কিন্তু যতই বড় সাধক হই না কেন, সেই দিন আমার গলাও শুকিয়ে গিয়েছিল। পাটা একবার হলেও কেঁপে গিয়েছিল ওই ঘরে যাওয়ার নামে। কিন্তু নিজের ভয়কেই শক্তি করে তুলেছিলাম আমি। মা ব্রহ্মময়ীকে ডেকে নিজের সাহস দ্বিগুণ করে ওই ঘরে আমি প্রবেশ করেছিলাম। ঘরটা কুচকুচে অন্ধকারে বদ্ধ। আমি আলো জ্বালতেই সঙ্গে সঙ্গে আলো বন্ধ হয়ে গেল। মনে হলো যেন কেউ পাশ দিয়ে চলে গেল। আবার মনে হলো যেন কোনো ছায়া এই অন্ধকারেও হাঁটা চলা করছে, যা বেশ ভালোই বোঝা যাচ্ছে। হাওয়া আরো শীতল হয়ে উঠেছে। নিজের নিঃশ্বাসের শব্দ নিজে শুনতে পাচ্ছি।
হঠাৎ এক মেয়ের কান্নার শব্দে বুক ধরফর করতে লাগলো, গায়ের লোমগুলো কাঁটার মতো খাড়া হয়ে গেল। আমি মন্ত্র পড়ার জন্য চোখ বন্ধ করলাম। চোখ খুলতেই দেখি যক্ষিণী ঠিক আমার চোখের সামনে। সে কি ভয়ঙ্কর দৃষ্টি! তার সেই ভয়াবহ চোখ দেখে দু পা পিছিয়ে গেলাম আমি। কিন্তু না, কয়েন আমায় নিতেই হবে। ওই মুদ্রায় নিশ্চয়ই কিছু একটা আছে, তাই এমন বাধা দিচ্ছে যক্ষিণী। আর তাছাড়া সেবারেও গুহায় এত জিনিসের মধ্যে কয়েনটাই চেয়েছিল। যদি ওই কয়েনটা প্রয়োজন না হতো তাহলে চাইতো না। তাই নিশ্চয়ই ওই কয়েনের পেছনে কিছু তো একটা আছে, হয়তো আমার সমস্যার সমাধান করতে পারে। না না, আমাকে খুঁজতেই হবে। আমার পিঠে কেউ যেন হাত দিল। নরম স্পর্শ পাওয়ায় আমি আঁতকে উঠলাম। পেছনে ফিরে দেখি কেউ নেই। আবার সামনের দিকে তাকাতেই যক্ষিণীর ভয়ঙ্কর রূপ দেখতে পাই। বিভিন্নভাবে আমায় ভয় দেখিয়ে ওই কয়েন নিতে সে বাধা দেয়। আসলে অশুভ শক্তি এক হাওয়ার মতো, যা কোনো প্রাণীকে স্পর্শ করতে পারে না বা কোনো প্রাণী তাকে স্পর্শ করতে পারে না। শুধুমাত্র এক ভয় কাজ করে, যার সুযোগ নিয়ে এই অশুভ শক্তি মানুষকে মেরে পর্যন্ত ফেলতে পারে। আমি আর যক্ষিণীর দিকে না তাকিয়ে কালো কয়েনটা খোঁজা শুরু করলাম। বহুবার বহুভাবে যক্ষিণী চেষ্টা করতে থাকে আমায় ভয় দেখানোর, কিন্তু আমি পিছু পা হই না। কয়েন খুঁজতে থাকি। শেষে বহু বাধা অতিক্রম করে সেই কালো কয়েন আমি খুঁজে পাই। এরপর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। ভোরবেলায় উঠে মুখ ধুয়ে ব্যায়াম করে চা খেয়ে মধুবালা দেবীর ঘরে যাই। কিন্তু ঘরে ঢোকার আগেই চারপাশটা একটা অদৃশ্য বন্ধনী দিয়ে ঘিরে দিই, যাতে অন্তত কিছু সময়ের জন্য হলেও কোনো অশুভ শক্তি ঘরে ঢুকতে না পারে। মধুবালা বসে আছে দেখে তাকে জিজ্ঞেস করি, শরীর কেমন? ভালো ঠাকুর মশাই। কিছু ভাবলেন কি করে এই যক্ষিণীর কবল থেকে আমরা মুক্ত হতে পারি? উপায় তো নিশ্চয়ই আছে। অন্ধকারের শেষে যেমন আলোর দিশা থাকে, ঠিক তেমনি এই অশুভ শক্তিকে শেষ করতে পারবে এমন অনেক কিছু আছে। কিন্তু কি ঠাকুর মশাই? এই যুদ্ধটা কিন্তু আমার একার নয়। আসলে তোমাদেরও এখানে উপস্থিতি একান্ত জরুরি। তোমাদের সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। কিরকম সহযোগিতা বলুন, আমি নিজে প্রাণ লাগিয়ে দেব। শুধু তোমার নয়, তোমার স্ত্রীরও সাহায্য দরকার। কিন্তু ও এই সময় কি করে সহযোগিতা করবে? না, আমি পারবো। এই যুদ্ধ শারীরিক নয়, মানসিক। যক্ষিণী বহুবার তোমাদের বাধা দেবে, বিভৎসভাবে ভয় দেখাবে, কিন্তু তখন তোমাদের হেরে গেলে চলবে না। এই মানসিক শক্তি একমাত্র বাঁচাতে পারবে তোমাদের, মুক্তি দিতে পারবে যক্ষিণীর থেকে। লড়বো আমি। আমার সন্তানের জন্য লড়তে আমাকে হবেই ঠাকুর মশাই, হবেই। আমার জন্য এসব ঝামেলা শুরু হয়েছিল, আর আমি শেষ করব। কি করতে হবে বলুন ঠাকুর মশাই? আমার কাছে সময় নেই। আমাদের এর মধ্যেই যক্ষিণীকে পরাস্ত করতে হবে, নইলে বড্ড বিপদ হয়ে যাবে। না হলে কি? নইলে আগামী অমাবস্যায় যক্ষিণী দ্বিগুণ শক্তির অধিকারী হয়ে যাবে, আর হয়তো সেই দিনই তোমাদের সন্তানকে সে হত্যা করবে। কি করব তাহলে ঠাকুর, কি করব? আজ পূর্ণিমা, আজ যক্ষিণীর শক্তি একটু হলেও কমবে। আর আজ যদি সঠিক সময়ে আমরা ওর দুর্বলতার সুযোগ নিয়ে পরাস্ত করি, তাহলে আজ আমরা জিতে যেতে পারি। আমরা তৈরি। আপনি বলুন কি করতে হবে, কি পরিকল্পনা আপনার? কিন্তু ঠাকুর, ওই যক্ষিণী তো সর্বত্র ঘুরছে। আমাদের পরিকল্পনা শুনলে যে সতর্ক হয়ে যাবে। ওই যক্ষিণী কিচ্ছু শুনতে পাবে না, কিচ্ছু জানতে পারবে না। কেন? মানে আপনি কি কিছু করেছেন যাতে যক্ষিণী এসব শুনতে না পায়? হ্যাঁ, আমি ওই ঘরে ঢোকার আগে ঘরটাকে মন্ত্র দিয়ে বেঁধে এসেছি। তাই হাজার চেষ্টা করলেও যক্ষিণী এখানে আপাতত প্রবেশ করতে পারবে না, এমনকি শুনতে বা দেখতেও পাবে না। তবে বললাম, এটা বেশিক্ষণের জন্য নয়।
তাই যা ভাবতে হবে তাড়াতাড়ি ভাবতে হবে। মা, তোমার কাছে আতশ কাঁচ আছে? হ্যাঁ আছে তো, দাঁড়ান দিচ্ছি। মধুবালা তার ঘর থেকে খুঁজে আমাকে আতশ কাঁচ বার করে দেয়। আমি ওই কালো কয়েনটা বের করে আতশ কাঁচ দিয়ে কয়েনের ভেতরে লেখাগুলো পড়ার চেষ্টা করি। তা দেখে আমাকে অমরনাথ জিজ্ঞেস করে, কি লেখা আছে ঠাকুর ওই কয়েনে? বাংলা বা সংস্কৃত ভাষায় যে এটা লেখা নেই। কি ভাষায় লেখা? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমাকে একবার দিন তো, এ তো ফার্সি ভাষায় লেখা। আমি একটু অবাক হয়ে গেলাম যে মধুবালা কি করে বুঝলো কয়েনে কি ভাষায় লেখা। তাই আর কৌতূহল মনে না রেখে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে যে কয়েনে কি ভাষায় লেখা আছে? আসলে ঠাকুর, মধুবালা তো পারস্যে থাকতো আগে। মানে ঠিক বুঝলাম না। আমি বলছি ঠাকুর মশাই, বিয়ের অনেক আগে আমি আমার পড়াশোনা সম্পন্ন করতে 3 বছর পার্সে ছিলাম। গত 3 বছরের প্রায় অনেকটাই ফরাসি ভাষা রপ্ত করে নিয়েছিলাম। বাহ, তাহলে তো তুমি কয়েনের লেখাগুলো পড়তেও পারবে। হ্যাঁ, চেষ্টা করতে পারি। অনেক বছর হয়ে গেছে ফার্সি ভাষা নিয়ে কোনো চর্চা করিনি, জানি না এখন পারবো কিনা। নিশ্চয়ই পারবে। আমার মন বলে ওই কয়েনের লেখা পড়লে আমরা নিশ্চয়ই এই সমস্যার সমাধান পাবো। সুতরাং তোমাকে এটা পড়তে হবে মা। তোমার সন্তানের প্রাণ বাঁচাতে গেলে তোমাকে এটা পড়তেই হবে। পড়ো তো। আচ্ছা, এই কয়েনে লেখা আছে যক্ষিণীর আরম্ভকাল, সব কিছু শেষে আছে, তেমন এই আরম্ভকাল রূপান্তরিত হতে পারে শেষকালে। আমি পণ্ডিত ত্রিফলা, আমার বাড়ি ছিল কাশীতে, যেখানে এই যক্ষিণীর গল্প শুরু। ছোটবেলায় আমার এক বান্ধবী ছিল জলিকা, আমাদের পাশাপাশি বাড়ি ছিল। ছোটবেলা থেকে জানতাম যে পরবর্তী সময় আমাদের বিয়ে হবে, কিন্তু পরবর্তী সময় জলিকা এই বিয়ে করতে চায় না। বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করতে চায়। আমার তাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমার বাড়ির লোক আর জলিকার বাড়ির লোক ক্ষুব্ধ হয়ে যায় এবং ভুলবশত রাগের মাথায় এক গুহায় বন্ধ করে দেয়। আমি ঠিক জানতাম না কোথাকার গুহা, তাই খোঁজ করতে অনেক সময় লাগে। আমি যখন সেই গুহায় পৌঁছই তখন অনেক দেরি হয়ে যায়। সেই গুহাতেই দম আটকে মারা যায় জলিকা। আমি সেই গুহার পাশে বসে যজ্ঞ করে সেই অশুভ শক্তি অর্থাৎ জলিকার আত্মা মুক্ত করে দিই। মুক্ত করার পর আমি দেখি আমার বান্ধবী এক যক্ষিণীতে রূপান্তরিত হয়ে গেছে। সেই অশুভ আত্মা আমার কথা শুনছিল না। তখন আমি বুঝলাম যে মানব জীবনে কত বড় ক্ষতি করেছি আমি। তাই এই অশুভ শক্তিকে পরাস্ত করা যায় এমন কিছু খুঁজতে থাকি। যক্ষিণী তা জেনে যায়, তাই হয়তো কিছু সময়ের মধ্যে আমাকে মেরে ফেলবে। আমি আর যক্ষিণীকে শেষ করতে পারবো না, তাই এই কয়েনে লিখে যাচ্ছি যক্ষিণীকে পরাস্ত করার বিধি। আমার বিশ্বাস কোন সাধকের হাতে এই কয়েন পৌঁছবে এবং সে পরাস্ত করবে আমার করা পাপকে। যক্ষিণীর সংহার এত সোজা নয়, তার জন্য লাগে মূল্যবান কিছু জিনিস। সর্বপ্রথম ওই যক্ষিণীর কঙ্কাল প্রয়োজন। তাছাড়া আরো মূল 3টে জিনিস: যক্ষিণীর চুল আর তার পরিহিত কোনো জামার টুকরো, এবং শেষ আর সব থেকে কঠিন জিনিস যক্ষিণীর নখ পোড়ানো ছাই। এই জিনিসটা দুষ্প্রাপ্য, কারণ নখে যক্ষিণীর অনেক শক্তি সঞ্চিত থাকে, তাই নখ পোড়াতে দেবে না যক্ষিণী। কিন্তু এই 3টে জিনিস সংগ্রহের পর যক্ষিণীর কঙ্কালকে শাস্ত্রের নিয়ম মেনে পোড়াতে হবে। সেই ছাই এক কলসিতে ঢেলে আর ওই 3টে জিনিস কলসিতে রেখে সমস্ত বিধি মেনে কাশীর পবিত্র নদীতে ভাসিয়ে দিতে হবে। তবেই মুক্তি পাবে যক্ষিণীর এই অশুভ আত্মা। যক্ষিণী এই বিধি মানতে কিছুতেই দেবে না। অনেক ঝড় আসবে, ঝাপটা আসবে। যদি অতিক্রম করতে পারো তাহলে সুখ, না হলে মৃত্যু।
এই জন্য ওই কালো কয়েন গুহায় নিয়ে যেতে বলেছিল। গতকাল রাতে এই কয়েন নিতে অনেক বাধা সৃষ্টি হয়েছিল। কি কি হয়েছিল গতকাল রাতে? এখন ওসব আলোচনা করার সময় নেই আমাদের কাছে। কিছুক্ষণের মধ্যে এই বন্ধনীর শক্তি ফুরিয়ে যাবে আর এই ক্রিয়া বন্ধ হয়ে যাবে। এখন কি করব ঠাকুর মশাই? সময় খুব কম, আর এই 3টে জিনিস জোগাড় করা যে বড়ই কঠিন। এই 3 জনকে 3টে জিনিস খুঁজতে যেতে হবে। কিন্তু মধুবালার এই সময়ে যাওয়াটা কি ঠিক হবে? না, আমি পারবো, আমি যাব। চিন্তা করো না, মায়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। আর তাছাড়া বাড়িতে একা থাকলে ওর পক্ষে বেশি বিপদ। আমি তোমাদের 2টো তাবিজ দিচ্ছি, নাও, বেঁধে নাও। কখনো খুলবে না এই তাবিজ, এটা তোমাদের রক্ষা কবচ। আচ্ছা। আমি কঙ্কালটা উদ্ধার করতে যাচ্ছি। মা, তুমি জলিকার জামার টুকরো জোগাড় করতে জলিকার বাড়িতে যাও। অনেকটা পথ অতিক্রম করতে হবে, তাই এখনই বেরিয়ে পড়ো। কিন্তু মনে রাখবে, তোমার পথ তুলনামূলক সোজা হলেও বাধা কিন্তু আসবে। সাবধানে থাকবে। কোনো বিপদ হলে মা ব্রহ্মময়ীকে স্মরণ করবে, দেখবে ঠিক সমস্যার সমাধান হয়ে যাবে। যাও, যাত্রা শুরু করো আর জয়ী হয়ে ফিরে এসো। যাও। মধুবালা সেই তাবিজ হাতে বেঁধে আমাকে প্রণাম করে রওনা দেয়। এরপর অমরনাথ জিজ্ঞেস করে, এবার বলুন কি করতে হবে আমাকে? তুমি চুল উদ্ধার করবে। কিন্তু কোথা থেকে পাবো যক্ষিণীর চুল? তোমার এই ঘরেই থাকবে নিশ্চয়ই। আমার ঘরে? মানে? মানে তোমার বউয়ের শরীরে বাস করতো যক্ষিণী, তার মানে যক্ষিণীর চুল তোমাদের ঘরের এদিকে ওদিকে নিশ্চয়ই কোথাও পড়েছে। বুঝেছি ঠাকুর। দেখো, যক্ষিণীর চুল আর মানুষের চুলের মধ্যে আকাশ পাতাল ফারাক। যদি তোমার বউয়ের চুল হয় তাহলে আগুন লাগলে জ্বলে উঠবে, আর যদি যক্ষিণীর চুল হয় তাহলে ওই চুল আগুন লাগলেও ধরবে না। বুঝেছি ঠাকুর। আমি যাচ্ছি কঙ্কাল নিতে, তুমি সাবধানে থেকো। অমরনাথ আমাকে প্রণাম করে। আমি বাড়ি থেকে বেরিয়ে এসে ওই বাগানের দিকে হাঁটতে শুরু করি। দুপুর ঘনিয়ে এখন সন্ধে হতে চলেছে। সারা দিন বলতে গেলে তেমন কিছু খাওয়া দাওয়াও নেই। আমার মধুবালা ও অমরনাথ দুজনকে নিয়েই চিন্তা হচ্ছে। দুজনের পথেই কিছু না কিছু বাধা আসবে। আমি আপাতত এসব ভাবা বন্ধ করে সেই শিউলি ফুলের বাগানের শেষে বটগাছের সামনে এসে পৌঁছই। যক্ষিণীর নাম করতে সেই গুহা উন্মুক্ত হয়। আমি কঙ্কাল উদ্ধার করতে এই গুহাতে এসেছি, কারণ আমি বুঝতে পেরেছি যে এই সেই গুহা যেখানে জলিকা যক্ষিণীতে রূপান্তরিত হয়েছে। তাই থাকলে এখানেই জলিকার কঙ্কাল রয়েছে। গুহায় আমি খুঁজতে শুরু করি সেই কঙ্কাল। অনেকক্ষণ ধরে খুঁজি, কিন্তু কিছুতেই পাই না। তাও হাল ছাড়লাম না। খুঁজতে খুঁজতে হঠাৎ কিছুতে পা আটকে গেল, আর আমি পড়ে গেলাম। উঠে দেখি যেটায় পা আটকাচ্ছিল সেটা যেন একটু দেখা যাচ্ছে। আস্তে আস্তে মাটি সরাতে লাগলাম, আর মাটি সরতেই দেখতে পেলাম সেই বহু কাঙ্ক্ষিত কঙ্কাল। গুহা থেকে কঙ্কাল নিয়ে বেরোতে যাব এমন সময় হঠাৎ গুহার দ্বার বন্ধ হয়ে গেল। কানে এলো সেই ভয়ঙ্কর হাড় কাঁপানো গলার আওয়াজ। কিরে তান্ত্রিক, তোর এত বড় সাহস! তোকে আমি অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু না, তুই শুনিসনি। এবার তো তোকে মরতেই হবে। তোর মতো অশুভ শক্তি আমায় মারতে পারবে না রে। আর মরতেই যদি হয় তাহলে আগে ওই নিষ্পাপ জীবনগুলোকে বাঁচিয়ে দিয়ে তারপর মরবো। এ কথা শুনে যক্ষিণী প্রচন্ড রাগে আমাকে ক্ষত বিক্ষত করার চেষ্টা করতে শুরু করে, কিন্তু আমি হার মানতে শিখিনি কখনো। সব কিছু উপেক্ষা করে মন্ত্র জপ করতে থাকি, আর মন্ত্রপুত ভস্ম ছুঁড়ে দিই তার দিকে। ভয়ানক সেই সংহার দেখে যে কোনো অশুভ আত্মাও কেঁপে উঠবে। মা ব্রহ্মময়ীর আশীর্বাদে অবশেষে আমি সফল হই।
তৎক্ষণাৎ সেই গুহার দরজা খুলে যায় আর আমি কঙ্কাল নিয়ে গুহা থেকে বাইরে বেরিয়ে অমরনাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পথে মধুবালা ও অমরনাথের জন্য চিন্তা হচ্ছিল, তাই নিজের দিব্য দৃষ্টির মাধ্যমে দেখার চেষ্টা করি মধুবালা কি করছে। দেখলাম মধুবালা তার গন্তব্যে পৌঁছে গেছে, কিন্তু তার সামনে যক্ষিণী মায়া বলে এক সমস্যার জাল পেতে রেখেছে। মধুবালা জলিকার বাড়ির দিকে এগোচ্ছে। এগোনোর পথে একটাই রাস্তা, সেই রাস্তায় ফণিমনসার বহু কাঁটা সম্পন্ন বৃক্ষ পড়ে রয়েছে। দেখলাম সেই কাঁটা বিছানো পথ দিয়েই মধুবালা হেঁটে চলেছে। পায়ের রক্তে ভিজে উঠেছে মাটি, কিন্তু তাও নিজের ব্যথার পরোয়া না করে একবারের জন্য না থেমে এগিয়ে যাচ্ছে মধুবালা। তার এই সাহস দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। সত্যি নারীরা চাইলে সব পারে। মায়ের কাছে মঙ্গল কামনা করলাম যেন মধুবালা সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করে আসতে পারে। এবার অমরনাথের পরিস্থিতি দেখতে হবে। কি করছে অমরনাথ? সব ঠিক আছে তো? নিজের দিব্য দৃষ্টির মাধ্যমে আবার অমরনাথের পরিস্থিতি দেখার চেষ্টা করি। আমি দেখি সে চুল খুঁজছে। চুল যেহেতু খুব সূক্ষ্ম হয়, তাই আতশ কাঁচ দিয়ে চুল খুঁজছে অমরনাথ। একটা চুল পেয়ে সেটাকে পোড়াতেই চুলটা দপ করে জ্বলে ওঠে। অমরনাথ বোঝে যে সেই চুলটাই মধুবালার। এমনই খুঁজতে খুঁজতে একটা বড় হীরের টুকরো পায় সে, আর তখনই তার কানে কানে কেউ যেন বলে, আরো হীরা দেব, যা চাইবি তাই দেব, নিজের বউ বাচ্চাকে নিয়ে সুখে থাকতে পারবি। তখন অমরনাথ বলে, না, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। এই সম্পদ আমার মাকে কেড়ে নিয়েছে, আর এখন আমার সন্তানকেও কেড়ে নিতে চাইছে। না না, চাই না, চাই না আমার এই সম্পদ। এই বলে অমরনাথ ওই হিড়েটা ছুঁড়ে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে সেটা অদৃশ্য হয়ে যায়। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আপাতত মধুবালা আর অমরনাথ যক্ষিণীর মায়াবল কাটিয়ে এগিয়ে যেতে পেরেছে। আমি তাড়াতাড়ি হেঁটে অমরনাথের বাড়ি পৌঁছলাম। ঘরে প্রবেশ করে দেখি অমরনাথ চুলটাকে একটা বাক্সে রাখছে। আমি অমরনাথকে ডাক দিলাম। সে ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, আপনি এসে গেছেন ঠাকুর? হ্যাঁ, তুমি চুল জোগাড় করেছো তো? হ্যাঁ ঠাকুর, পেরেছি। আচ্ছা, আর মধুবালা দেবী ফিরেছে? না ঠাকুর মশাই, এখনো তো ফিরল না, সেই জন্য চিন্তা হচ্ছে। চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। অনেকটা রাস্তা তো, তাই সময়টা বেশি লাগছে। আমরা মধুবালা দেবীকে নিয়েই কথা বলছিলাম, ঠিক তখনই ঘরে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করল মধুবালা। তাকে দেখে শান্তির নিঃশ্বাস ফেললাম। অমরনাথ মধুবালাকে বিছানায় বসিয়ে জল খাইয়ে দেয়। আসলে যাই হোক, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা তো থাকেই, তার জন্যই এত চিন্তা হচ্ছিল অমরনাথের। আমি দুজনকে বললাম, তোমরা এখানে বসো আর তোমাদের রান্নার জিনিসগুলো আমাকে দাও। আমি এগুলো ঠাকুর ঘরে রেখে আসি, তাহলে এগুলো কখনোই যক্ষিণী স্পর্শ করতে পারবে না। মধুবালাকে জিজ্ঞেস করলাম, জামার টুকরো পেয়েছ তো? মধুবালা একটু দুঃখিত কণ্ঠে আমাকে উত্তর দেয়, ঠাকুর মশাই, আমি অনেক কষ্টে অনেক বাধা পেরিয়ে একটা জামা পেয়েছিলাম, কিন্তু আসার পথে জামাটা ছিঁড়ে গিয়ে আমার হাতছাড়া হয়ে যায়। তবে ভগবানের দয়ায় জামার এক ফালি টুকরো কোনো মতে নিতে পেরেছি। ওইটুকুই যথেষ্ট। তুমি মন ছোট করো না, এখনো অনেক লড়াই বাকি আছে। এরপর আমি অমরনাথের কাছ থেকে চুলের বাক্স আর মধুবালার কাছ থেকে জামার টুকরোটা নিয়ে ঠাকুর ঘরে রেখে আসি। এবার কি করতে হবে ঠাকুর মশাই? সব থেকে জটিল কাজ যে বাকি আছে, নখ সংগ্রহ। হ্যাঁ, সব থেকে জটিল ধাপ। এই ধাপ পেরোতে পারলেই তোমাদের মুক্তি নিশ্চিত, কারণ যক্ষিণীর নখ ভাঙতে পারলেই সে তার অর্ধেক শক্তি হারিয়ে ফেলবে, আর তখনই সুবর্ণ সুযোগ পাওয়া যাবে কঙ্কালটা দাহ করার। কিন্তু যদি এই ধাপে কোনো রকম ভুল হয়, তাহলে যক্ষিণী আমাদের মেরে ফেলবে। নখ পাবো কোথা থেকে? হয় পাবো, নয় নিতে হবে।
তার জন্য তোমরা মন শক্ত করো। নেব মানে? যক্ষিণী তো কিছুতেই নিতে দেবে না তার নখ। হ্যাঁ মা, সেই জন্যই আমরা তাকে আহ্বান করব। সে আসবে আর আমি তখন মায়া বলে তাকে দুর্বল করব। সেই সুযোগে তোমাদের মধ্যে কাউকে নখ ভাঙতে হবে। আমি ভাঙব। বেশ, কিন্তু মনে রেখো সঙ্গে সঙ্গে সেই নখটা জ্বালিয়ে দিতে হবে, না হলে পরে যক্ষিণী নিজের শক্তি প্রয়োগ করে ভাঙা নখ কিন্তু জুড়ে নেবে। আচ্ছা ঠাকুর, আপনি যেমন বলেছেন ঠিক তেমনটাই করব আমি। নখ জ্বালাতে তুমি সহযোগিতা করো মা। মধুবালা ঘাড় নেড়ে সম্মতি জানায়। তারপর আমি দুজনকে একটি পুস্তিকা দিলাম আর বললাম, আমি যখন এটা পাঠ করব তোমরাও করো। অনেক কিছু ঘটবে, সমস্ত কিছু তোল পার হয়ে যাবে, কিন্তু মন্ত্র পড়া থামাবে না। যক্ষিণী বারবার চেষ্টা করবে থামাতে, কিন্তু থামবে না। এরপর আমি জিজ্ঞেস করলাম, তোমরা তৈরি তো? মধুবালা ও অমরনাথ সম্মতি জানালে আমি যক্ষিণী আহ্বানের প্রস্তুতি নিলাম। সব তৈরি করে দুজনকে বললাম, নাও মন্ত্র পাঠ শুরু করো। আমি মন্ত্র পাঠ করছি, ওরাও আমার সাথে বলছে। কিছুক্ষণের মধ্যে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো। হঠাৎ দমকা হাওয়ায় জ্বলতে থাকা মোমবাতিগুলো দপ দপ করে নিভে যেতে শুরু করলো। সমস্ত জিনিসপত্র ধূপধাপ এক এক করে পড়তে শুরু করলো। ভাবনা অনুযায়ী পুরো ঘরের জিনিসপত্র তোল পার করে দেয় সেই অশুভ শক্তি। তার বিকট রূপ নিয়ে আমাদের সামনে আসে। মধুবালা ও অমরনাথ তার সেই ভয়াবহ রূপ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আমি ইশারায় ওদের ভরসা দিই, মন্ত্র বলে সেই যক্ষিণীকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, নিজের সমস্ত শিক্ষা উজাড় করে দিই। তার ফলস্বরূপ যক্ষিণী কেমন এক খেয়ালে হারিয়ে যায়, চুপ করে একটা জায়গায় বসে পড়ে। আমি ইশারায় অমরনাথকে যক্ষিণীর নখ ভাঙতে নির্দেশ দিলাম। নির্দেশ মতো অমরনাথ খুব সাবধানে যক্ষিণীর কাছে গিয়ে সাহস করে তার নখটা ভেঙে নেয়। এই সময় ভুলবশত আমার মন অমরনাথের দিকে চলে যায়, আর এই ভুলের জন্য যক্ষিণীর ওপর করা বশ, নিয়ন্ত্রণ সব হারিয়ে যায়। সে আরো ভয়ঙ্করী হয়ে ওঠে, আর এমনভাবে নখ ভেঙে নেওয়ায় প্রচণ্ড ক্রোধে ক্ষিপ্ত হয়ে আমার গলা শক্ত হাতে ধরে আমাকে মারার চেষ্টা করে। এই দেখে অমরনাথ ও মধুবালা ভীষণ ভয় পেয়ে যায় আর একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। আমার গলা আরো শক্ত করে ধরে ওই যক্ষিণী, আর আমি ছটফট করতে থাকি। একটা সময় মনে হলো আমি যেন মরে যাচ্ছি। আমি চেঁচিয়ে বলি, অমরনাথ, অমরনাথ, চালাও নখটা, নখটা চালাও তাড়াতাড়ি। আমার এই রূপ বলায় দুজনে যেন চেতনা ফিরে পায়। তাড়াহুড়ো করে মধুবালা সেই নখে আগুন লাগায়। দাউ দাউ করে কাঠ কয়লার সাথে নখটাও আগুনে পুড়তে থাকে। আস্তে আস্তে যক্ষিণীর হাতের বাঁধন আলগা হয়ে যায় আমার গলার উপর থেকে। আমাকে ছেড়ে দিয়ে ওই জ্বলন্ত আগুনের দিকে এগোয় সে। মধুবালা এবং অমরনাথ দুজনেই ভয় পেয়ে যায়, সেই জ্বলন্ত আগুনের কাছ থেকে সরে যায়। যক্ষিণীর পৌঁছানোর আগে তার নখটা পুড়ে জ্বলে ছাই হয়ে যায়। আমি অমরনাথকে বললাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই কঙ্কাল চুল আর ছেঁড়া কাপড়ের টুকরো ঠাকুর ঘর থেকে নিয়ে এসো এক্ষুনি। আমি মধুবালাকে সাথে করে নিয়ে বেরিয়ে এলাম। বাইরে এসে কঙ্কাল দাহ করার প্রস্তুতি শুরু করলাম। এই সময় অমরনাথ সেই জিনিসপত্রগুলো বাইরে নিয়ে এলো। সমস্ত বিধি মেনে কঙ্কাল দাহ করা হলো। দাহ করার সময় যক্ষিণীর বিকট চিৎকারে আকাশ বাতাস কেঁপে ওঠে। অবশেষে দাহ কার্য সম্পূর্ণ হয়। তোমাদের উপর থেকে এই যক্ষিণী নামক বিপদের ছায়া সরে গেল সারা জীবনের মতো। এবার তোমরা আনন্দে নিজের জীবনযাপন করো। মা তোমার সন্তান দীর্ঘায়ু হোক, অনেক সফলতা লাভ করুক মা ব্রহ্মময়ীর কাছে। মধুবালা আর অমরনাথ আমাকে প্রণাম করে আশীর্বাদ নেয় আমার কাছে, অশেষ ধন্যবাদও জানায়। মধুবালা আমাকে ভালোবেসে এক সোনার হার দিতে চায়, কিন্তু আমি বাধা দিই, কারণ আমি যে সিদ্ধি লাভ করেছি তা দিয়ে মানুষের কল্যাণ করাই আমার কাজ। দাহ করার পর কঙ্কালের অবশিষ্ট টুকরো কলসিতে তুলে তার সঙ্গে চুল, ছেঁড়া জামার টুকরো আর নখের পুড়ে যাওয়া ছাই
কলসিতে একসাথে রেখে একটা লাল কাপড় দিয়ে বেঁধে দিলাম। এসব দেখে অমরনাথ জিজ্ঞেস করে, এটাকে তো কাশিতে ভাসাতে হবে ঠাকুর। হ্যাঁ। কবে যাব বলুন? না না, তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো। আমি নিজে কাশিতে গিয়ে এই কলসি ভাসিয়ে দিয়ে বাকি সমস্ত নিয়ম ওখানেই পালন করে নেব। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুর মশাই। এরপর দুজনকে বিদায় জানিয়ে কাশিতে গিয়ে কলসিটা জলে ভাসিয়ে দিলাম এবং পিণ্ডদানের মতো নানাবিধ বিধি সুষ্ঠুভাবে পালন করলাম। পরে শুনেছিলাম মধুবালার এক ছেলে হয়। অবশ্য ছেলে জন্মানোর পর আমার কাছে এসেছিল সে তার সন্তানকে নিয়ে। এখন তিনজনেই এক ছোট্ট সুখের সংসারে খুব ভালো আছে। অনেকদিন পর একটা ভালো গল্প শুনলাম, বুঝলেন ঠাকুরমশাই? সত্যি আপনার গল্প বলার ধরনটা খুবই ভালো। আপনার কাছে গল্প শুনে যেন মনটা ভরে যায়। হ্যাঁ, এত সুন্দর বলেন কি করে? এবার তোমরা জলযোগ করে নাও। চারিমা, ও চারিমা, মা, ওদের জলযোগের ব্যবস্থা করেছো তো? অনেকটা বেলা হলো, ওদের খেতে দিয়ে দাও তাহলে। চারি আমাদের খাওয়ার কথা জিজ্ঞেস করলে আমি আর কিশোরী ঘাড় নেড়ে সম্মতি জানাই। জল খাবার খেয়ে বাড়ি ফেরার জন্য আমরা তৈরি হয়ে ঠাকুরমশাইয়ের ঘরে গেলে তিনি বলেন, তাহলে তোমরা চলেই যাচ্ছ? হ্যাঁ, এবার যদি থাকি তাহলে কিন্তু অফিস থেকে বার করে দেবে। তখন তারনাথ মুচকি হেসে বলল, না, থাকলে আরেকটা গল্প শোনাতাম। গল্প শোনার লোভ সামলে আমরা তাকে আবার অন্য কোনো সময় আসবো বলে জানাই। বলি, তাহলে আজ আসি ঠাকুরমশাই, আবার যখন আসবো আবার কিন্তু এক নতুন গল্প শোনাতে হবে আপনাকে। এখন তাহলে চলি। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প বিলাসপুরের যক্ষিণী সংহার। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।